বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগত বন্ধু, শুনছেন এই মুহূর্তে শান্তকে এবং হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ভালোবাসার বাংলাদেশ। দিস ইজ মি শান্ত, আপনার সঙ্গে জয়েন করে ফেললাম এবং ভালোবাসার বাংলাদেশে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের গেস্ট আজকে one of the sweetest couple on this planet Earth. এক বাক্যে আপনাদের এই যে এত বছরের সংসার, এই ব্যাপারটাকে আপনি কি বলবেন? টক ঝাল না মিষ্টি? না, এটা আসলে টক ঝাল মিষ্টি মিলিয়েই বলতে হবে, বাট এটা একটা বলতে পারেন একটা সাম সর্ট অফ অভ্যাস, একটা হ্যাবিট, এবং এই হ্যাবিটটা ফর লাস্ট 20 years এবং অ্যাজ লাইক ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের ভিতরে আপনি যেই জিনিসগুলো চাবেন সেটা যখন আপনি আপনার সহধর্মিণী বা আপনার বেটার হাফের কাছ থেকে পান বা আপনাদের মধ্যে থেকে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তখন সেটা পেয়ে যাচ্ছেন, তখন আসলে ওই ভালো লাগার বিষয়টা পরিপূর্ণতা পায়। কারণ আমরা সোসাইটিতে যখন আমরা একসাথে সবাই বাস করি এবং 24 ঘন্টা একসাথে থাকতে হচ্ছে, তখন আপনার খুঁজে নিতে হবে যে আপনি যার সাথে 24 ঘন্টা কাটাচ্ছেন তার কাছ থেকে যদি আপনি সবকিছুই পান, প্যারেন্টসের মতো করে টেক কেয়ারিংটা পান, তারপরে বন্ধুর মতো করে বন্ধুসুলভ সেই অ্যাটিটিউডটা পান, টিচারের মতো করে আপনি যখন গাইডেন্স পাচ্ছেন, বা অফিসের কলিগ বা সিনিয়রদের মতো করে যখন আপনি একটা সেম সর্ট অফ সাজেশন পাচ্ছেন, তখন ইটস অল টুগেদার টক ঝাল মিষ্টি, আপনি যেটা বললেন। সো আলাদা স্পেসিফিক কিছু না, বেসিক্যালি হচ্ছে ম্যারেজ রিলেশনশিপটা সর্ট অফ টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি ইটস এ লং টার্ম একটা হ্যাবিটের মতো, এবং এটাকে যদি আপনি টক ঝাল মিষ্টিটাকে একসাথে করতে পারেন, দেন ইটস বিকাম এ কমপ্লিট প্যাকেজ। আদারওয়াইজ মানে ঠোকাঠুকি লাগতেই থাকবে। অলরাইট, সো আজকের প্রোগ্রামটা যারা আসলে বিয়ে করতে যাচ্ছেন, যারা ভয় পাচ্ছেন, তাদের জন্য মনে হয় আজকের প্রোগ্রামটা খুব কাজে দেবে। আমরা একটু এবার আপুর কাছে যেতে চাই। আপু, আপনি একটু আপনাদের একদম শুরুরকার ঘটনাগুলো থেকে একটু আসেন, পরিচয় পর্ব, তারপরে হচ্ছে আচ্ছা অ্যাকচুয়াল বিষয় হচ্ছে জি আচ্ছা আমি শুরু করি। সেটা হচ্ছে আমরা একটা সিক্রেট বলা হয় না এখানে, আমরা কিন্তু ইয়ারমেট দুজন। ও আচ্ছা, একই ব্যাচের, রাইট? এবং আমাদের প্রথম থেকে পরিচয় ছিল না। ও ছিল ঢাকাতে মূলত, আর আমার বাবার বাসা রাজবাড়িতে, আমি ওখানেই অনার্স কমপ্লিট করেছি। তো এই টাইমটাতে আমাদের একটা ফ্রেন্ডের মাধ্যমে ও আমাকে খুঁজে পায় সামহাউ, দেন ওখান থেকে রিলেশনটা স্টার্ট হয়, ফ্রেন্ডশিপ। তো তুই তো কারি একটা রিলেশন ছিল। তো হুট করে ও একদিন চলে আসলো 3-4 মাস পর, কথা বলার পর, ফোনে কথা বলা, মেসেজিং, তারপরে হঠাৎ করে একদিন আসলো। আসার পরে ওর সাথে যেদিন আমার প্রথম দেখা, ও আর আমাকে সেদিন তুই বলছে না। হ্যাঁ, মানে ওটা কি আপনাদের অফিশিয়ালি ডেট ছিল? না, অফিশিয়ালি ডেট ছিল না। নরমালি ও আসছে, ওর ছুটি হয়েছে, ও দেখা করতে আসছে, ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে। তো আমার সাথে যখন দেখা হলো ওর, তখন সে আর আমাকে তুই বলছে না। সে মানে আগে কনভারসেশনের সময় তুই তো কারি হতো, সে তো ব্যাচমেট ছিল। হ্যাঁ, ব্যাচমেট ছিল। তো তুই তো কারি করতো। দেখা হওয়ার পর থেকে সে আর তুই বলছে না, তুমি বলছে। তো আমি তো এটা বুঝতেই পারি নাই। আমি জিজ্ঞেস করছি কেন, মানে আমাকে কেন তুই বলছে না, তুমি কেন? তো ও তখন কোনো আনসার দেয় নাই। পরে চলে যাওয়ার পরে সে আমাকে জানালো সে আর আমাকে তুই বলবে না। আচ্ছা, এটা বলার সাথে সাথে কি আপনি বুঝে ফেলেছেন যে সামথিং ইজ হ্যাপেনিং? না, আমি তো এই যে ওর সাথে কথা বলছিলাম, তখনই মেয়েরা তো আমার মনে হয় আগে থেকে বুঝতে পারে, মানে ভাইবটা বুঝতে পারে। হ্যাঁ, ওর কথার টোন, ওর সারা রাত মেসেজ করা, কথা বলা, এতে আমি বুঝতে পারতাম। বাট আমি তো নিজে থেকে কখনো ধরা দিতে চাই নাই। আমি ফ্রেন্ডশিপটাই রাখতে চেয়েছি। মেয়েরা কেন যেন দিতেও চায় না। তুই আগে বল। হ্যাঁ, ও বলেছে, ও ফার্স্ট ডেতেই প্রপোজ করেছে এবং এই তো ওভাবে করে স্টার্ট হলো। আচ্ছা, তারপরে এই যে যদি ভাইয়ার কাছে একটু জানতে চাই যে এই যে যেটা বললেন আর কি, যে ওই দিন থেকে আর তুই বলেননি, এটা হচ্ছে কিছু একটা ইঙ্গিত দেয়া। এটা কি আপনি আগে থেকেই ভেবেছিলেন যে কিছু একটা ফিল করছেন?
এক্সট্রাঅর্ডিনারি একটা ফিলিং কাজ করছে এরকম কিছু? না, এটা আসলে মানে ও যে বললো আরেকটু যদি ডিটেলস বলি হাউ, মানে আমরা কিভাবে আসলে পরিচয়টা, একটা তো বললো যে বন্ধুর মাধ্যমে আমরা ইন্ট্রোডিউস হয়েছিলাম। তো যখন ওর সাথে আমার পরিচয় হয় তা ওভার দ্য লাইন আর কি, দূর থেকেই। তখন ওকে আমি দেখি নাই, মানে ছবি দেখছি, ও ছবি পাঠাচ্ছে, শেয়ার করছে, আমি করছি, বাট ফিজিক্যালি মানে সামনাসামনি দেখাটা হয়নি। তো তখন তো তুই তুকারি কথা হচ্ছে, যেভাবে এখনো অনেকে হয়তো আমরা ফোনে চ্যাটিং করি, সেটার সাথে একটু অ্যাড হয়েছে যে আগে ভিডিও চ্যাটিংটা ওইভাবে ছিল না, ভিডিও কলিংটা, এখন ভিডিও কলিংটা ইজ অ্যাভেলেবল। সো তো আমি যখন সামনে যাই তখন আসলে দেখলাম যে মানে আমি মানে এক্সপেকটেশনের চাইতে আর অনেক বেশি সুন্দর মনে হলো আমার কাছে। তখন আমি আর নিজেকে আসলে ধরে রাখতে পারিনি, তখন সরাসরি আমায়, এবং আমার মনে আছে হয়তো বা ডেফিনেটলি মনে আছে, কারণ ফার্স্ট ডেতে আমি ওকে ওই যে ওই ফিল্মি স্টাইলে একদম হাঁটু ঘেরে আমি ওকে প্রপোজ করতে গেছিলাম, এবং ওইটাতে প্রিপেয়ার ছিল না, যে কারণে সে যখন দেখলো যে না, এটা কলেজের ইয়েতে, তো ওর কলেজের সামনে একটা গাছের ভাই একটা ছোট্ট করে পজ দেই। হ্যাঁ, আমাদের যে বলছিলেন আমি আসলে ক্যাম্পাস বিফোর দ্যাট এতেশাম, ওকে, রানা, আজকে আপনার সাথে ফার্স্ট পরিচয়, বাট আই এম এমেজড টু সি ইউ দ্য ডেলিভারেশন যেভাবে করছেন, এবং দ্যাটস ভেরি লাভলি আর কি। হ্যাঁ, আমরা আসলে এভাবে এত ব্যস্ত লাইফ কাটাই, আসলে তার ভিতর থেকে এত সুন্দর মিষ্টি কথা আসলে সবসময় আমাকে একটু ক্লিয়ার করতে দেন। না, আমি আসলে ওই আপুর মতো আমি কিন্তু আসলে ঘুরিয়ে কথাটা বলিনি, ডিরেক্টলি বলি। আমি ডিরেক্টলি কথা অ্যানসার দিচ্ছি। ইটস এ কমপ্লিমেন্ট। ওকে, না আমি ক্লিয়ার করি। ও প্রপোজ করার ইস্যুটা বলছিলাম আর কি। তো আসলে ফার্স্ট অফ অল বলিনি যে মিষ্টি কথা বলবো অনেক কিছু, বাট স্টিল আমাদের ভিতরে অনেক স্ট্রাগল আছে। ওই অনেস্ট কিন্তু আসতে হবে, কারণ আমার দর্শকরা আচ্ছা এটা শুনতে পছন্দ করে। সেটা আসবে ইন দ্য মানে বিটুইন দ্য লাইন্স, ওই বিষয়গুলো আসবে। কি করেন আপনি রানা? আমি একটা ব্যাংকে আছি এখন, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার হিসেবে আছি। ওকে ম্যাম, আপনি কোথায় আছেন? না, আমি জব করতাম, বাট এখন আমি জব করছি না, উদ্যোক্তা হিসেবে কাজ করছি এবং ফুল টাইম হাউসওয়াইফ, বাচ্চা দেখছি। এখন কিন্তু এই শব্দটা হাউস মেকার, হাউসওয়াইফ না। রানার সাথে আমি রিলেট করতে পারি, প্রায় লাস্ট 20 years আই ওয়ার্কিং ফর গ্রামীণফোন। সো কর্পোরেট ওই জায়গাতে তো আমাদের সিমিলারিটি আছে। না, সেটা আমরা চলে যাই গল্পে। আসলে যেটা বলছিলাম প্রপোজ করার ইস্যুটা, তো তুমিতে যাওয়ার গল্পটা বলছিলাম আপনাকে, যে আপনি থেকে তুমি, হ্যাঁ, আপনি থেকে তুই থেকে ইটস আরো টাফ। হ্যাঁ, আমরা ব্যাচমেট, তো ফ্রেন্ড ছিলাম, তো ওখান থেকে পরিচয়, ফোনে ওভার দ্য লাইনে কথাবার্তা হচ্ছিল। তো ফার্স্ট ডেতে যখন আমি ওকে সামনাসামনি মিট করি, তখন দেখে আসলে যেটুকু এক্সপেকটেশন ছিল তার চাইতে আরো মানে আরো ভালো মনে হয়, এবং সেটা হওয়াতেই তখন আমি আসলে সরাসরি তুই থেকে তুমিতে চলে যাই। এবং ওই টাইমে যেটা বলছিলাম যে ও যখন প্রপোজ করতে যাই, তখন ও একটা জায়গায় বসা ছিল, তার সামনে ওটা মাটি ছিল আর কি, মানে মাঠ, কলেজের মাঠ, মাঠে তো ময়লা ছিল। সো আমি যখন হাঁটু গেড়ে ওকে প্রপোজ করতে যাচ্ছি, ও নিজেও এক্সপেক্ট করে না যে আমি প্রপোজ করব, তখন তো ওর কনসেন্ট্রেশন ছিল অন্য জায়গায়, যে আমার হাঁটুতে ময়লা লাগছে কিন্তু। হ্যাঁ, তো এই জিনিসটা মানে আফটার 20 years আমার এখনো ওই স্মৃতিটা মনে হয় যে না, আমি ওই টাইমে প্রপোজ করতে গেলাম, ও আমার প্রপোজার সেই ভাইবটাই নষ্ট করে দিল। মানে আমি যে একটা ইয়াতে ছিলাম, ওর কথা থেকে কথাটা আসছিল, ও যখন বলছিল যে কিভাবে তুই থেকে তুমি, তখন আমি মানে সেই প্রসঙ্গে কথাটা বললাম যে এভাবে করি, ফার্স্ট ডেতেই আমি ওকে প্রপোজ করি, এবং তারপরে বিভিন্ন ভাবে আমাদের আস্তে আস্তে। প্রপোজালের কত বছর পর আপনাদের বিয়ে হয়? 4 years। 4 years। এই 4 বছর আপনারা চুটিয়ে প্রেম করেছেন? চুটিয়ে বলা যাবে না, আমাদের রিলেশনটা লং ডিস্টেন্স ছিল। ওর তখন ওকে জি, ও কুমিল্লাতে ছিল, ওর পোস্টিং কুমিল্লাতে ছিল, আর আমি রাজবাড়িতে অনার্স করছিলাম আর কি। আমাদের দেশ ভাষা কোথায়? রানা চাঁদপুর। আপনি? রাজবাড়ি। ওকে জি, দুই জায়গায়
ইলিশ ভালো হয়। বাট আমি চাঁদপুরেরটা আগে খুব পছন্দ করতাম, বাট যখন ওর সাথে পরিচয় হয় তারপর থেকে দুইটা কারণে আমি পদ্মারটা পছন্দ করি। একটা হচ্ছে পদ্মারটা আসলেই ভালো, চাঁদপুরের চাইতে আমার কাছে ভালো লাগে শুরু এই হয়েছে। ফাঁকে একটু অ্যাকনলেজ করে রাখি ইরানা, তারপর তো বলছিলাম ইলিশের প্রসঙ্গটা আমি একটু তাহলে যেটা বলছিলাম যে আগে চাঁদপুরটা ভালো লাগতো, পরে পদ্মারটা দুইটা কারণে ভালো লাগে। একটা হলো পদ্মারটা আসলেই চাঁদপুর চেয়ে ভালো ভালো এই কারণে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমার শ্বশুর উনি আমাকে ফ্রিতেই প্রচুর মাছ ইলিশ পাঠাতেন। আমার নিজের আর এই কস্টলি ইলিশের যুগে আসলে কিনে খেতে হতো না। সে দুইটা কারণে আমি তখন চাঁদপুরের ইলিশ থেকে পদ্মার ইলিশে সুইচ করি আর কি। তো দুইজনই নদীর পাড়ের মানুষ, ওইটা বলছিলাম আর কি। আচ্ছা, তারপরে আমরা একটু আপনাদের এই প্রেমের গল্পের পর, এই যে প্রেমটা আপনাদের হলো, ওইখানে আপনাদের কিরকম স্ট্রাগল ছিল, ওই গল্পগুলো একটু শুনবো। না, আমাদের এই বিষয়ে খুব বেশি স্ট্রাগল করতে হয় নাই। ওর ফ্যামিলির ছোট আর আমি আমার ফ্যামিলির বড়, তো আমাদের দুজনেরই বিয়ের বয়স চলছিল এবং দুই ফ্যামিলি অ্যারেঞ্জ করে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পরের জীবনটা কেমন? বিয়ের পরের জীবন তো ভালোই চলছে। না না, আমি কত বছর একটু সম্পর্ক? pause দিই। দাদা। মানে স্ট্রাগল কিন্তু ছেলেদেরই বোধহয় সবসময় করতে হয় না, Right? আমার মানে, মনে হয়। তো সেই জন্য সে বলছে তার কোনো আর স্ট্রাগল এরকম নাই। বাট এরকম ওই যে মুসলিম দেখে বলতে ভয় পাচ্ছে এরা না, বাট যদি সনাতন হতো তাহলে বলতে আমার লুক এরকম আপনার ওয়াইফের দেখলে এরকম ফিল আসে, যা দেবী স্বর্গভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তাস্যে অনেক বড় নমস্তাস্যে নমো compliment। নমঃ, দেবী টাইপের একটা ফিল। সো এসব মানুষকে ওন করতে গেলে প্রবলেম তো আরো বেশি হয় না? Right. কি প্রবলেম তো হয়েছিল? না, প্রবলেম বলতে আমি ও যে বলছিলাম আমি কুমিল্লায় পোস্টিং ছিলাম, True. সো ওকে আমার ঢাকায় আনতে হয়েছে 2 বছর লাগছে ওকে। আফটার ম্যারেজ না বিফোর? না, বিফোর ম্যারেজই, মানে ও তো তখন রাজবাড়িতে Okay. রাজবাড়িতে থাকে। তখন আমার ডেটিং করতে যেতে হতো কুমিল্লার থেকে এই ঢাকায় এসে, পদ্মা ব্রিজ তখন নাই। না, ও কিন্তু তখন রানা, তার আগে আমি শুনতে চাই সবচেয়ে এক্সট্রিমলি রোমান্টিক মুহূর্ত বিয়ের আগে। এটা মনে আমি বলি। আগে- ও বলুক, আমি রানা বলি। বলুক, রানা বলুক, তারপর শুনবো ওকে, নানার পার্সপেক্টিভ থেকে সবচেয়ে এক্সট্রিমলি, মানে মন প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো, পাগল হওয়ার মতো ভালোবাসা, মানে মহব্বতে কান্না আসে এরকম, যে এরকমও জীবন পায় মানুষ, যে জীবন পাইলে মানুষ মনে হচ্ছে স্বর্গ যাওয়া লাগে না, এটাই যথেষ্ট। হয়নি রানা এরকম? হ্যাঁ, একটা এটা? একটা ঈদের অকেশনে হয়েছিল আমি মানে তখন মানে ঈদটাই আমার মানে আর হচ্ছিলই না, কারণ আমি তো ঢাকায়, তখন আমার ফ্যামিলি ঢাকা, ও তখন রাজবাড়িতে। সো রাজবাড়ি থেকে, ঢাকা থেকে রাজবাড়িতে যেতে 4.5 ঘন্টা লাগতো, এবং আমরা মানে সকাল থেকে ফ্রেন্ডসদের সাথে নামাজ টামাজ পড়ে এসে দুপুর পর্যন্ত কাটানোর আর পরে কাটে আমার না। ভালো লাগতো, আর আমি কাটে কি না। করবো। So, আর কাটে না। তখন আমি হিসাব করছি যে আসলে কতক্ষণ কি লাগবে, যাব কিভাবে। তখন তো রাজবাড়ি প্ল্যানিং চলতেছে, রাজবাড়ি যাওয়ার একটা প্ল্যানিং চলতেছে। বন্ধু বান্ধব বাবা মা কোন কাছে তো মন ভরতেছে না। ফ্রেন্ডসরা তো ওটাতে অ্যালাউ করবেই না, কারণ সারা দিনের প্রোগ্রাম শিডিউল করা, যে এখানে যাব, দুপুরে এখানে যাব, বিকাল এখানে যাব, ওদের গার্লফ্রেন্ডস আছে, ওদের সাথে ডেটিং করবে, সেখানে আমার সময় দিতে হবে, ওদেরকে নিয়ে যেতে হবে, পাহারা দিতে হবে, অনেক কিছু আছে। সো আমার যেহেতু ঢাকার বাইরে, সো আমার প্রোগ্রাম বাদ। তখন প্ল্যান করলাম না, আমারটাই করতে হবে এখন, মানে সব সময় তো তোদের সাথে থাকি, বাট দিস ইজ দ্য টাইম, আমি তো এরপরে আবার চলে যাব, আমার ছুটি শেষ, আমি কুমিল্লায় চলে যাব। সো বাট মন কোনোভাবে হচ্ছে না, এখন আর হচ্ছেই না। তখন আমি সবকিছু প্ল্যান করে দেখলাম যে আসলে কিভাবে কি, পরে ভাইয়ার কাছ থেকে ভাইয়ার গাড়িটা নিলাম, নিয়ে সেটা নিয়ে আমরা 4 জন মিলে রওনা দিলাম। 3 জন কি, শুধুমাত্র আমার সাথে অ্যাসিস্ট্যান্স, মানে আমি যাতে বন্ধু-বান্ধব। হ্যাঁ, যাতে যেতে পরিবে, মাঝখানে রেস্ট নেওয়া, একটু চা খাওয়া, বিভিন্ন জিনিস এনজয় করা, দেন যাদের জন্য আমি বহুত করছি, হ্যাঁ, আমার জন্য কর। এখন ফাইনালি 9 থেকে 10 ঘন্টা লাগছে, রাত 1টা বাজছে আমাদের আসলে। কপিরাইট ধরবেন এরকম গান দিস তো একটা, ওই দে না, অন্তত ফেসবুকে না দিয়ে, বাট গানটা দিয়ে আমরা ফিলটা নিই। আমার মনে আছে যে মিডনাইট হয়ে গেছিল আমাদের ব্যাক করতে, বাট যে কারণে জিনিসটা বললেন আপনি, যে উছলে পড়া একটা ভালো লাগার একটা বিষয়, সেটা ছিল হাফ এন আওয়ার, যাই ওখানে যাই 10 থেকে 11 ঘন্টা আমরা জার্নি করলাম। ইউ স্টার্টেড ফ্রম অল দ্য ওয়ে টু ঢাকা থেকে আমি, ঢাকা না চাঁদপুর? না চাঁদপুর না, ঢাকা থেকে শুরু ঢাকা থেকে করছি। দেন হ্যাঁ, কুষ্টিয়া, হ্যাঁ, রাজবাড়ি I'm গেলাম। sorry, রাজবাড়ি। সো যাইতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, সো ইন বিটুইন ফেরিতে আরো 1-1.5 ঘন্টা Okay, গেল। আধা ঘন্টা যাই আমরা। সো আমার এই 8-10 ঘন্টা জার্নি করলাম, বাট ওকে আমি দেখছি হাফ এন আওয়ারের মধ্যেও হয়তো বা 10 থেকে 15 মিনিটস। ওকে, ওই জায়গাতে যাই কিভাবে শুরু হলো ওখান থেকে? সেটার জন্য যখন আমি ইয়াতে দাঁড়ালাম, তখন ওকে মনে 4 থেকে 5 বার আমি ফোন দিছি, মানে 5 মিনিটে লাগবে, যে কখন আসবে, ওকে আসুন না জানতেন না যে না, ও জানতো না, এটা ছিল আরেকটা সারপ্রাইজ। হ্যাঁ,
আর ও ওটা সারপ্রাইজ খুব করতো। পছন্দ করতো ছোটবেলা না মানে পরিচয় যখন হয় তখন থেকে আমি যখন ওটাই ছোটবেলায় ও কবে জীবন দেখেছে? রানার হাতে তো জীবন দেখা শুরু। তারপর তো গাড়ি নিয়ে থামার পরে ওই 5 মিনিট আমারও মনে হচ্ছিল যে 5 দিন 5 বছর 50 বছর। হাসতেছি আমিও। হ্যাঁ আমি আর ভাবতেছি, flow it. হ্যাঁ। Okay. তো এবং ফ্রেন্ডসরা আমাকে নিয়ে ট্রোল করতে করতে ফাটা ফেলতেছে। হ্যাঁ ওরা চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিভিন্ন দিকে মানে কি করতেছিস তুই এটা? আমি একবার উঠি, একবার বসি, মানে গাড়ির থেকে নামা ফোন দিলাম, পরে একবার উঠি, ইনোসেন্সের ছেলে একবার মানুষ কত মূল্যবান না? হ্যাঁ, না আবার ইনোসেন্সের ছেলে মানুষ ইম্পর্টেন্ট। সেটাই। ওকে, তারপর ওই আধা ঘন্টা ঢুকবো এবার। তারপর আবার একটা ভয়ও কাজ করছিল যে ওখানে ওর এলাকা, তখন তো আমাদের বিয়ে হয় না, একটা প্রেম। এখন ওই এলাকার মধ্যে ওর মামা চাচা আরো কি কেউ জানে কিনা আমি আসছি এখানে, ঢাকা থেকে চলে আসছে, আবার এই ধরনের কিছু ইস্যু আছে, সেগুলো মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সো পরে অ্যাট লাস্ট আসলো আর কি। তখন আমার মানে যেহেতু আপনি সাডেন কোশ্চেনটা করলেন, যে আমিও আসলে ওই টাইমটা মনে হয় আমার মধ্যে অনেকটা মানে আমি ট্রাভেল করতে যাচ্ছি, প্লিজ একটু রিলে যাই। আমরাও ট্রাভেল করতে যাচ্ছি। Sure. ওকে, তারপর সে যে আসলো, আসার পরে আসার পরে আমরা 10-15 মিনিট কাটিয়েছি। তখন তো আর না, আমি বলতেছি আপনাকে, It's not, আপনি যেটা শুনতে যাচ্ছেন সেটা না বলছি আমি। ও আসবে, দেন আসবে, এই যে হাইটে আসতেছে, এইসব ডিটেলে। ও আচ্ছা আচ্ছা। ওকে, সো ও ওই দিন 11 ঘন্টা শাড়ি পরে আসলো না, পরে 11 ঘন্টা ছেলে মানুষ বেকুব গ্রুপ, ওরা কি করছে, কোথায় মরছে পড়ছে, এগুলো নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ছেলেরা তো আছে এগুলো করার জন্য। বাট ফাইনালি দেবী আসতেছে, ওই মুহূর্তটা। ওই মুহূর্তটা আমি ভাইয়া আপনার জন্য আরেকটু ইজি করে দেই। আপনি যে এই মুহূর্তে স্টুডিওতে বসে আছেন, আপনি এটা ভুলে যান। আপনি মনে করেন আপনি ওই টাইমটা, না আমরা ট্রাভেল করতে চাচ্ছি তো, বলছিলেন ওইটাই বললাম যে যে আপনি হচ্ছে আমরা ওইটা ছেলেরা feel তো আছি করেন। এগুলো মাঠে ঘাটে গড়ার জন্য, বাট দেবী আসতেছে তখন। না তখন আসলে ওই অনেকটা ওই যে শাহরুখ খানের মতো করে একটা শুনি না, ওই যে কি গান, মিউজিক গান, আমি আফরিন দিয়ে দিয়েছি, নুসরাত ফাতেহ, আফরিন আফরিন। সুন্দর, এর চেয়ে সুন্দর পৃথিবীতে দ্বিতীয়টা কেউ হতে পারে না। ওর নাক ফুলের দিব্যি দিয়ে বলতেছি, এর মতো সুন্দর দ্বিতীয়টা কেউ নাই। ওকে, তারপর না ওর চোখগুলো খুব সুন্দর এবং ভয় তাকাচ্ছে না। ছিল। আমি তো উপস্থাপক, হ্যাঁ। প্রশংসার জন্য বলতে পারি, কিন্তু পারমিশন নাই দেখে বলতে পারছি না, ওখানে আটকাইছিলাম। ওকে, তারপর রানা ও আসতেছে, দেবী আসতেছে। হ্যাঁ, ওইটা আমাকে সবসময় আমার কাছে আমার মধ্যে একটা ভালো লাগা ছিল চোখের প্রতি, এবং ওর চুলও তখন অনেক লম্বা ছিল এবং চুলগুলো ছেড়ে রাখতো সবসময়। সো ওই টাইমে একটু বাতাসও ছিল, সো চুলগুলো উঠছিল। হ্যাঁ, যখন সে আসতেছে, আগায় আসতেছে। সো ওই টাইমে মানে আসলে যে ওটা একটা মার্কেট ছিল, কিন্তু যখন আগে আসলো তখন আমার মনে হলো আমার মনে হচ্ছে আশপাশে সব ফ্রিজ হয়ে গেছে, মানে জাস্ট লাইক ফ্রিজ হয় না অনেক সময়, যে আসার পরে ফ্রিজ হয়ে গেল, শুধু আমি মুভ করছি আর ও মুভ করছে, আর কিচ্ছু নাই। দেখ মুভিতে দেখিস না যে সবকিছু নাই, কোনো কিছু খেয়াল না যে নায়ক নায়িকা, শুধু আসলে এটা ঘটে যদি এক্স্যাক্টলি ভালোবাসা কেউ পড়ে। আমি এটার জন্য গেছিলাম, ওর সাথে ট্রাভেল করার চেষ্টা করছিলাম। এই যে আমাদের দেবীও বলতেছে, রানা সিরিয়াসলি এটাই হয় দেবী? না এটা হয়, আপনাকে আমি বলি সিনেমাতে আমরা এটাই দেখি। শাহরুখ খান যখন সোয়েটার পিছনে বাইন্ধা যখন ওই বিগল বাজায়, তখন কিন্তু ভাবে যে গোটা দুনিয়াতে কিছু নাই, ওরা হারাচ্ছে। এটাই হয়। না আপনি যেহেতু আমাকে টাইম ট্রাভেল করাচ্ছেন, ওই বয়সে নিয়ে যাচ্ছেন, সো আরো এর পাশাপাশি ইমোশনের বিষয় যে আপনি বললেন যে সেম রকম ইমোশন, লাইক কি হয় বাসায় যখন বসে আছি। হ্যাঁ, ওই জায়গাতে মার্কেট শূন্য হয়ে গেছে। তো তারপর ও আসলো, আসার পরে থেমে থাকলো কিছুক্ষণ। কিছু চোখে পড়তেছে না। হ্যাঁ, না কিছু চোখে পড়তেছে না তখন, ও ছাড়া আর আমি আশেপাশে কিছুই দেখতেছি না, সব থেমে আছে। তো থেমে থাকার দেবীকে জানতে এটা আমি এই ফিলিংস জীবনেও জানি না। শুনে কি মনে হচ্ছে? না আমার সত্যি ভালোবাসা বাংলাদেশ যে এরকম পরিস্থিতি তৈরি হলো, না সেটাই হয়নি তো কখনো, তোমাকে বলতে পারি নাই। বাট দেবী কি বলে? মানে আমি FM 90.4 FM কে মানে
থ্যাংক ইউ বলতে চাই, এটাকে কারণ branding করে আমি নিলাম technically। আসলে না সিরিয়াসলি আমি এই ফিলিংসটা জানতাম না। দেবী এরকমই আর হয়। আমার মনে হয় পুরুষ মানুষ ফিলিংস এইভাবে এক্সপ্রেস এক্সপ্রেস করতে করে পারে না, না। আমি না, কখনো পাই নাই। এক্সপ্রেস করার জন্য তো এত আছে তোমার ভাই পাগলা। তবে একটা বিষয় ছিল রানা, সেটা হচ্ছে আমি মানে খুবই ইমপ্রেসড হইতাম, সেটা হচ্ছে ও কুমিল্লা থেকে বাইকে করে বাইক ড্রাইভ করে রাজবাড়ি আসতো এবং আমাদের দেখা হতো খুব কম সময়, 15 or 30 মিনিটস এরকম, কিন্তু ও এইটুকুর জন্যে এতটা ট্রাভেল করে আসতো। এইটাতে ফার্স্ট বাইক নিয়ে যাওয়ার ঘটনাটা দেবী এটা ইমপ্রেসড হয়নি, কারণ ছেলেরা গড়বে পড়বে, আমি তো জানি না 5 আসলে মিনিটের জন্য 5 দিন জার্নি করবে, ডাজন্ট না ম্যাটার। লাভগুরু, আমি আসলেই জানি না But- ছেলেরা এরকম হয়। বাট ইট মেক সেন্স যখন আশপাশ ফ্রিজ হচ্ছে আধা ঘন্টার জন্য। ওকে, ও আমি রানাতে আটকায় আছি, রানা না, না। তারপর চারিপাশ ফ্রিজ দেন আচ্ছা, আমি আবার ফ্রিজ ওখান থেকে। আমি আবার প্লিজ আমি ফ্রিজ থেকে আসলে বেরোতে পারছি না। না, আমিও বেরোতে আপনি চাচ্ছেন না, আমিও বেরোতে পারছি না। আচ্ছা, বাট ভালো লাগতেছে তো বাপ। না ডেফিনেটলি ভালো লাগছে। ওকে, শুনি। সো না, কারণ এক্সপ্রেশন গুলো আসলে সবসময় তো বলা হয় না, বাট বলা উচিত। শুনি, হ্যাঁ, শুনি। বলা এবং উচিত। আপনি কি আচ্ছা জানেন? এখানে আপনি আসলে কি জানেন? ফ্রিজ হয়ে যাচ্ছে 40, সবকিছু 30, কিন্তু 35 মিনিটসে যখন সেপারেটেড হচ্ছে সবাই একজন আরেকজনের কাছ থেকে, যখন ব্রোকেন ফ্যামিলিতে বাচ্চারা বড় Right. হচ্ছে, যখন ভালোবাসা অসম্ভব রকমের ভালোবাসা আজকের তারিখে গালিতে পরিণত হয়েছে, যখন আমার মতো পাগলের মতো কিছু মানুষজন এখনো বলতেছে স্বর্গ থেকে যদি যারা পরিমাণ পৃথিবীতে কিছু ভালো লাগা থাকে তার নাম ভালোবাসা, এটা প্রমাণ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তখন এই মানুষজন নানাকে দেখে দেবীকে থেকে ভাববে যে না, এখনো তো ভালোবাসা এক্সিস্ট করে। আজকে তারিখে এই গল্প শুনে কেউ যদি ইন্সপায়ার করে, যারা অভিমানে আছে, সেপারেশনে যাচ্ছে, দুজনের কাছে এসে বলে যান ভালোবাসি, ওই পার্টিকুলার ওই দিনটার জন্য ভালোবাসি, তোর সাথে বাকি জীবন পার করতে চাই, তোর সাথে বুড়ো হতে চাই, এর চাইতে মূল্যবান কিছু আছে না? না ডেফিনেটলি, So, এবং go for it. এবং কিছু বানায় কিন্তু বলছি না, যা এটা বাস্তবতা বুঝে যেটা বা মানুষ বুঝে, সেটাই বলছি। ওকে যান, গো ফর ইট। তো পরে একটা সময় ওই বন্ধুরা যখন আবার ওই ফ্রিজ ভাঙলো আর কি, হ্যাঁ, ভাঙার পর বললো যে আমাদের হাতে তো বেশি সময় নেই, তো কি করবো আমরা। তো ওরা আছে, দূরে কেন রাখা হয়নি? তোরা বাঁশবাগান ওখানে যে চা খা। ওইটাই করলাম। পরে বললাম যে তাহলে তোরা বয়, গাড়ির চাবিটা আমার কাছে দে। ট্রু, যা ইচ্ছা কর, দূরে থাক। তখন তো ভাই আমার কাছে লিটনের ফ্ল্যাট ছিল না, সো আমাদের কাছে ছিল গাড়িটা। সো দূরে যা। ভাবলাম আমরা তাহলে আমি আর ওকে নিয়ে একটু ও আসতেছে, হ্যাঁ। ফাইনালি কাছে আসছে, কাছে আসতেছে। দেন রানা। সো ওকে কিছু কথা প্রথম বলতে হবে। কি ছিল প্রথম কথা? সেই লাগতেছিল কিন্তু ওকে। না, এটাই ছিল। আর আরেকটা কথা, জি। আমি তো আগেই বোন বলে পারমিশন নিয়ে নিয়েছি। অদ্ভুত সুন্দর দেখতে আমার বোন। স্পেশালি আমি আগেই বলেছি যে ওই যে আছে না যে দেবী টাইপের যে একটা লুক, তার চোখ একদম একদম শার্প এন্ড ফিচার, স্পেশালি দ্য নোজ, নাকফুল, এবং নাকে ঠিক যত্ন করে যে জায়গাতে বিউটি স্পট থাকা উচিত সেইটা, সব মিলিয়ে সে মানুষটি ওরকমই দেখতে, যাকে দেখলে, যদিও আমরা আস্তিক মানুষ, কখনো বলি না যে কারো মাঝে আমরা স্রষ্টাকে দেখতে চাই, বাট কিছু মানুষকে ভালোবাসা এরকম মনে হয় যে তুই আছিস। গানটা কি কানে যাচ্ছে? হ্যাঁ, গানে যাচ্ছে, কিন্তু যে- আমি অন্য যে চিন্তা করছিলাম যে ভাগ্য ভালো আপনার সাথে আগে দেখা হয়নি। মানে কি হইতো বাবজান, মানে আপনার মুখ থেকে বাবজান, যেভাবে যান, যেভাবে ছন্দ বের যান, হয় যান, যান। বা কবিতা বের হয়, জান, হ্যাঁ, আমি এমন এক শিয়াল যার কাছে নিশ্চিন্তে মুরগি জমাতে আছে। নিশ্চিন্তে। ওকে, তুজমে রাব দিখতা হে, মানে আমরা কোনোভাবে বিশ্বাস করি না যে স্রষ্টা ছাড়া কোথাও, এটা তো শিরকের জায়গায় পড়ে। Right, right. বাট ভালোবাসা, প্রেম, মহব্বত এমন এক জিনিস যে মনে হয় যে স্রষ্টার সবচেয়ে ক্যারিজমেটিক সৃষ্টি যেন আমার সামনে দাঁড়ায় আছে। ওকে ডান, আমরা ওখানে আবার যাই, গান চলতে থাকুক। ও আসতেছে। ফার্স্ট কথা কি ছিল? ফার্স্ট কথা ছিল ওই যে মানে ওকে, জি। সেটা তো অনেক দিনের। হ্যাঁ, আসলে। মানে ওকে এত কথা বলছি, আসলে সেটার থেকে ডিফারেন্সিয়েট করাটাও ডিফিকাল্ট, বাট Specialty কি ছিল? হ্যাঁ, স্পেশালিটি ছিল ওই যে ওর চুলগুলো তখন খুব বাতাসে উঠতেছে। বাতাসে উঠছে, এবং ওইটা নিয়ে আমি খুব প্রেস করলাম যে তোমাকে খুব সুন্দর লাগছে, হ্যাঁ, শাড়িতে, বা আমি তো আসলে বলে আসিনি, তারপর মানে তখন আসলে আমার মনে হয়েছে যে আবার আমরা একটু লেটস গো ফর এ ড্রাইভ। আর ওই জোকারা কোথায়? ওদেরকে একটু পাঠাই দিচ্ছি জঙ্গলে। হ্যাঁ, ওরা তোদের এখন আর দরকার নাই, পায়ে গেছি ওদের যা কাজ পাওয়া। শেষ। এখন তো আমার ওদেরকেও বহুত সময় সার্ভিস খুব দিচ্ছে, কম। ফাঁকে দাঁড়া। হ্যাঁ, আমার হাতে সময় খুবই কম,
সো তখন ওখান থেকে আমরা দেবী কেমন লাগতেছিল? মানে ও তো আচ্ছা তুমিই বলো, মানে ও তখন পুরো বিষয়টাই ও মানে হজম করতে পারছে। হ্যাঁ হজম করতে হচ্ছে বাংলায়। কেমন ও লাগতেছিল দেবী? যে এই যে হুটহাট চলে আসতো, মানে আমাকে ইনফর্ম না করেই চলে আসতো, এই বিষয়গুলা হজম করাটাও তখন অনেক টাফ ছিল। ওই সময় কেমন লাগতেছিল? মানে আমি তো এক্সপেক্টই করি নাই ওটা যে ও আসবে, তো সে আসছে এবং দেখা করে চলে গেল। স্বপ্নের মানে ঘোরের মধ্যে আছি আমি, যে ও আসলো, দেখা হলো, কথা হলো, চলে গেল। তবে তবে ওই 15-20 মিনিটসে আসলে ভাইয়া আসলে ওখানে আর তেমন কিছু হয় নাই, কিন্তু মূল বিষয়টা কি এরপরে যখন আমি ব্যাক করা শুরু করলাম, মানে ওই টাইমে একদিকে একটা কষ্ট আর আরেক দিকে একটা মানে এটা এমন একটা ভালো লাগা, এটা আসলে বোঝানো যাবে না। এটা এটা এই ভালো লাগাটা মানে মানে কোনো রানা কি কিছু দেবীর দিয়ে- হাতও ধরেনি? হ্যাঁ ওইটা ধরেছি, ওই পার্ট তো আছেই, যে পার্ট হাত ধরেছি, হয়তো বা গল্প করেছি কিছুক্ষণ, তো তারপরে যখন মানে ও চলে যায়, আমাদের সময়গুলো আসলে ইনোসেন্ট ছিল, এটা কিন্তু সত্যি। নরমালি আমি মফস্বলে বড় হব, এর জন্য কি ফিরে আসার সময় বুক ব্যথা করে মনে হয় তার কথা? হ্যাঁ বুক ব্যথা করতো। তা না? বাট না, অনেক কিছু বুক পাওয়া ব্যথা থাকলে করতো। ও যখন রিক্সা দিয়ে চলে যাচ্ছে তখন আমার ওই যে বুক ব্যথার মতো ওই অবস্থা, মানে কিছু একটা আমার নাই এরকম মনে হচ্ছিল, যে আমার শরীরের একটা অংশ বা একটা পার্ট ইজ গোয়িং অ্যাওয়ে। হ্যাঁ, বাট আমি এখন কি করবো, আমি নিজের মধ্যে নাই, এরকম একটা জিনিস মনে হচ্ছিল, যে এতক্ষণ কিছু একটার মধ্যে ছিলাম, এখন মনে হয় সেটা ধূপ করে মানে আমার কাছ থেকে চলে গেল, এরকম একটা ফিলিংস হচ্ছিল তখন। এবং ওই যে বললাম যে তারপরে ওই গাড়ি চালা আসতেছে, ওরা ড্রাইভ করতেছে, জানলা খোলা, আমি হাত বের করে দিয়ে তাকায় আছি বাইরের দিকে, মানে আমি কি চিন্তা করছি আমি নিজেও জানি না, এমনি ব্যথার কারণে ভালো। আসিফ আমি একটা ভাবের মধ্যে আছি। আসিফ সরকার লিখছেন ভালোবাসার মানুষকে পাইলে আর বন্ধুদের কথা মনে থাকে না। তা এটা তো এটা যেই বন্ধুদের কথা বলছে ওই বন্ধুর জন্য আমি বৃষ্টিতে ভিজছি, হ্যাঁ। ওই বন্ধুর জন্য ওই বন্ধুর বাড়ির পাহারা দিচ্ছি আমি আমি, বিনা কারণে এই কথা ওর বাপ বলিনি। আসে নাকি এক গেট দিয়ে, আমি পাহারা দিচ্ছি, ও আরেক গেট দিয়ে। জোকারের মতো ব্যবহার করবি, কারণ ও দিনের পর দিন জোকার হয়েছে। He deserve it and they deserve it in this way. By the way, এই ফাঁকে একটা বিশাল লার্নিং কিন্তু আপনাদের কাছে পৌঁছে গেছে, সেটি হচ্ছে যে ব্যভিচারী হতে নাই, প্রয়োজনের সাথে বাইরে পা ফেলতে নাই, যত্ন করে ভালোবাসতে হয়, যেখানে পাপের মিনিমাম কোনো স্পর্শ থাকতে নাই, তবে বুক ব্যথা করে ভালোবাসার মানুষকে ঘিরে। তাকে পাওয়ার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত আগ্রহ থাকে। শুধু তাই না, সে যে চলেও যায়, তা চলে যাওয়া দেখতে দেখতে জীবন পার হয়ে যায়, এই লহমার মতো পার হয়ে যায়, টেরও পায় না সে। সো ভালোবাসাকে পবিত্র রাখতে হবে, দিস ভেরি 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 ফেকিং ইম্পর্টেন্ট। না তারপর দেন তো সম্পর্ক হলো, বিয়ে হলো, বিয়ের পর কেমন আছেন? না, বিয়ের আগে আপনি যেহেতু পবিত্রতা নিয়ে একটা কথা বললেন, জি, please. আজকে যেহেতু ওপেন আপ হয়েছে, অনেক কিছু শেয়ার করার জন্য করব big learning for the generation, সবার সেই জন্য কারণে। একটা জিনিস শেয়ার করি নাকি, মানে আমরা যখন ডেটিং করছিলাম, অ্যাট সাম পয়েন্ট উই আর ভেরি ক্লোজ, আমাদের অনেক সুযোগ আসলো, ওই লিটনের ফ্ল্যাটের মতোই একটা সুযোগ আসলো বিভিন্ন সময়ে আমাদের কাছে, অ্যান্ড উই স্টেড টুগেদার, আমরা ছিলাম, রাতে খেলাম, ঘুরলাম, বাসায় গেলাম, যে আমরা একসাথে থাকলাম, এটা আসলে বোঝানো যাবে না, বাট আমরা সারা রাত একসাথেই ছিলাম, শুধু গল্পই করেছি, হতে পারে না? অ্যান্ড I believe- নাথিং হ্যাপেন। এবং এটা আজকে not যারা for one টি20 day। ম্যাচ খেলতেছে তারা বিশ্বাস করবে না, বাট হতে পারে। এটা আই true. বিলিভ ইট, আই বিলিভ ইট। না, আপনি হয়তো বিলিভ করছেন, বাট টি20 ম্যাচের প্লেয়াররা বুঝবে না, বুঝবে না, I believe বা it. এখনকার সোসাইটিতে আমাদের ছেলেমেয়েরা, এবং আমি এটা বলছি না যে ইউ ডোন্ট ডু ইট, বাট ইট ইজ পসিবল, দ্যাটস হোয়াট Yes, it আই is. ওয়ান্টেড টু মিন আর কি, Of course যে it এটা is. পসিবল। এবং আমি দুইজনই, দেয়ার ওয়ার সেভারাল নাইটস এরকম গিয়েছে আমাদের, যে আমরা একসাথে থাকছি, জাস্ট দুইজন একসাথে গল্প করছি, ওইটাই আমাদের মানে ফুল স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে। ইন্টারেস্টিং। হ্যাঁ। That was the purest form of love. তো এটা আসলে এটা বলা হয় না ওইভাবে কাউকে, আসলে কি বলবো, এটা আসলে বাট দ্যাট ওয়াজ আওয়ার ক্রেডিট বলতে That's পারি। your honesty, হ্যাঁ, definitely. হ্যাঁ। না, এটা আমি বলতে এটা পারেন। আস্ক করেছি পরে রানাকে, যে তুমি তো অনেক সুযোগ পেয়েছো, মেয়েরা কিন্তু আসলে এগ্রি করে না অনেক কিছুতেই, বাট ছেলেরা তো
ফার্স্ট স্টেপ নেয়, তাই না? কিন্তু আমি আস্ক করার পরে সে আনসার করেছে আসলে আমার এরকম কোনো ইন্টেনশনই নাই, আমি তোমার সাথে হোল লাইফ কাটাইতে চাই। রানা ব্যাংকার না, ইজ আ ফেকিং গুড বিজনেসম্যান। না আমি আসলে ও খুব ভালো করে জানতো যে হঠাৎ করে আমার দেবীকে যেন আমার নিজের মন থেকে, আমার শরীর থেকে, আমার জান থেকে পুরাণ না হতে হয়। আর সবসময় সে চিন্তা করতো যে ঘোর যেন কখনো না কাটে। ট্রু, এটা করেছে সে। ওই ঘোরের মধ্যে থাকতে চাইছে সারা জীবন, এবং এই কারণেই ওর পক্ষে সম্ভব। যখন বয়স হবে রানার হয়তো 85, আপনার বয়স হবে অলমোস্ট কাছাকাছি, তখনও যেন মনে হয় যে আমার দেবীর বাড়িয়ে দেওয়া চায়ের কাপে দেবো আমি তৃপ্তির চমক। এভাবেই জীবনটাকে যেন শেষ করতে চায়। এই ঘরে থাকার জন্য ওই পবিত্রতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, বৈবাহিক জীবনে কেমন আছে? বৈবাহিক জীবনে অনেক চড়াই উতরাই গিয়েছে। কত বছর সংসার? আমাদের 15 ইয়ার্স রানিং। বাচ্চা? আর অফিশিয়ালি বাচ্চা বাচ্চা কাচ্চা আমাদের 2 মেয়ে, 6-এ পড়ে একজন, 7-এ পড়ে একজন, মানে জাস্ট পিঠাপিঠি, ওরা 12-13 বছর বয়স ওদের আর কি। মা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধাই বলবো, কারণ এমন এক দুজন মানুষ যাদের গ্রেসফুল প্রেজেন্স, ভালোবাসা বাংলাদেশকে একটা অন্য একটা মাত্রা দিয়েছে। তোমরাও জীবনে বড় হও এবং জীবনটাকে বড় করে বাঁচো, সেই প্রার্থনা তোমার আঙ্কেলের পক্ষ থেকে। যে তারপর সো মানে স্ট্রাগলটা বলবো আসলে। আচ্ছা, রীতা আপু আমাদেরকে একটা ছোট কমেন্ট করেছে, আমরা একটু কমেন্টটা পড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে যে রীতা আপুকে হাই। হ্যালো রিতা। আচ্ছা, উনি লিখেছেন যে সুমি কিন্তু অনেক চমৎকার করে কথা বলে। জুয়েল ভাই came from his defense training, I guess, at trade fair in 2008, and I'm not sure. Then they flew for Cox. Remember, Shumi? Yeah. Shantu, Jewel Bhai is telling 100% truth because he was ex-army. in defense, I mean in BMA? নট বিএমএ, মানে আমি 18 years. মেজর অবস্থায় রিটায়ার করেছি। Oh, after completion? তারপরে আমি কত আসলে long course? 5 বছর ধরে আমি 51 আর এখন 5 বছর ধরে আমি আছি ব্যাংকার হিসেবে, বা বলতে পারেন ব্যাংকিং সোসাইটি। ওকে, আমরা যাচ্ছিলাম দেবীর কাছে। দেবী, কেমন চলছে জীবন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ডিটেইলে শুনি। Because আমরা একটু করে শেষের দিকে যাচ্ছি, তো আমরা কিন্তু স্ট্রাগল গুলো, হার্ডলস গুলো, এটা সংসারের স্বরূপ কেমন হওয়া উচিত, আচ্ছা। বাচ্চা কাছে নিয়ে জীবনটাই বা কেমন, গল্পের মাধ্যমে একটু শুনি দেবী। জীবনে ভালো আছি এক কথায় বলতে গেলে, আর ডিটেইলিং করতে গেলে সেটা হচ্ছে আমি ঢাকায় আসলাম ওর সাথে রিলেশন হওয়ার পরে, ওর টানেই মূলত আসা। ঢাকায় আসার পরে আমি জব করেছি 5 ইয়ার্সের মতো। এটা আমার বিয়ের পরেও কন্টিনিউ করেছি। আমার বাচ্চা হওয়ার পরে ওর তখন রাঙামাটিতে পোস্টিং, আমরা বাচ্চা নিয়ে চলে গেলাম ম্যাটারনিটি লিভ নিয়ে। ভালো কাটছিল, ওইটাই আমার ফার্স্ট আর কি সংসার লাইফ। রাঙামাটিতে সংসার স্টার্ট করলাম আমার বাচ্চাটাকে নিয়ে, বড় মেয়েটাকে নিয়ে। ভালো চলছিল, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে বয়ফ্রেন্ড হিসেবে যেমন কেয়ারিং ছিল, ভালোবাসতো, এবং হাজবেন্ড হিসেবে তার থেকে বেশি এফোর্ট আমার মনে হয় ও দিয়েছে। মেয়েরা আসলে ওই যে ওই কেয়ারটাই পছন্দ করে। আমার $1 million কোয়েশ্চেন, কিসে আটকায়? আমারও ওইটাই। আসলে যত্নে হ্যাঁ, যত্নই আটকায়, যত্নটা চায় আসলে। কখনো বলবে না আপনাকে যে তুমি আমার যত্ন করো, বা তুমি আমাকে ভালোবাসো, বা তুমি আমাকে সম্মান দাও, নেভার। বাট কিন্তু ওইটাই চায়, আমি বলি। বোনটার আর একটা কোয়েশ্চেন, যাকে আমি দেবী সম্বোধন করতেছি, বোন আর একটা কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে মেয়েরা তো অনেক ক্যারিয়ারিস্টিক আজকের পার্সপেক্টিভে। তো 5 বছর ক্যারিয়ারের পর হঠাৎ করে স্টপ ডাউন, হ্যাঁ, সেটা বলছিলাম আমি। না, আমার প্রথম দিকে একটু খারাপ লাগতো, মনে হতো যে পড়াশোনা শেষ করলাম, কষ্ট করলাম, জব করছিলাম, আমার জবটা ভালো ছিল, আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম। তো প্রথম দিকে খারাপ লাগতো যে কি করছি, বা এরকম মনে হতো। বাট আমার সেকেন্ড বেবিটাও বললাম না, পর আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমার ভরপুর সংসার, এবং ভালো আছি সবকিছু মিলে মিশে, এবং আমি টুকিটাকি কাজ করি আমার মতো করে। তো এটা নিয়ে কোনো আফসোস নেই আমার। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সংসার তো আমরা সবসময় জেনে আসছি, সংসার তো আসলে সরল রেখায় চলে না, ইটস আ বাম্পি রোড। না,
তো এরকম কখনো কি আপনাদের মধ্যে হয়েছে কিনা যে এরকম কোনো একটা চরম মুহূর্ত বা Definitely. যেটা আসলে দুজন মিলে ডিল করেছেন কিংবা শান্ত কখনো ডেফিনেটলি এসেছে। সংসার কখনোই সরল রেখায় চলে না, চলে নাই, চলে না, চলবেও না, এটা কারোর জন্যই রাইট না। হ্যাঁ, এবং মাঝখানে আপনি এটাও বলেছিলেন ভাইয়া বেশ কয়েকবার মিশনে গিয়েছিল and all হ্যাঁ, that. হ্যাঁ, ওই হ্যাঁ। টাইমটা আপনি কিভাবে পার করেছেন একটা দূরত্ব আমাদের- একটা লং ডিসটেন্স আমাদের রিলেশনশিপ ওইটাতে খুব বেশি প্রবলেম হয় নাই, তবে আমাদের লাইফেও ঝড় আসছে। হ্যাঁ, ঝড় আসছে, ভেঙেছে, গড়েছে, কিন্তু আমাদের একটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমরা কেউ কারো হাত ছাড়িনি কখনো। যত খারাপ মানে সিচুয়েশনেই পড়ি না কেন, হাত ধরেছিলাম। সিচুয়েশনটা শুনি, যে যেমন সবচেয়ে রোমান্টিক সিচুয়েশন শুনছিলাম। হ্যাঁ, না না, আমাদের- আপনি চাইলে কন্ট্রিবিউট করতে পারেন। আপনাকে হ্যাঁ, শুনি। রানা বলো। আমি মানে যেই টাইমটাতে মনে হয়েছে ভাইয়া আপনার যে বোধ হয় আর থাকতে পারছি না অথবা বোধ হয় আর আসছে কি হচ্ছে আপনার? না, এরকম কি কখনো এসেছে? আসছে, ওই ঘটনাটা এরকম একটু আসছে, শুনবো। এরকম মনে হয়েছে যে ও অনেক বাড়াবাড়ি করছে বা আমাদের বিশ্বাসের জায়গাটা বোধহয় নষ্ট হয়ে কি গেছে। নিয়ে ডিটেলে? আমাদের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে ইন এ সেন্স আমি নিজের মধ্যে ছিলাম না, মানে আমি খুব এক্সট্রাভার্ট হয়ে গেছিলাম, বাইরে খুব মেলামেশা করতাম, বাইরে ডিটেলিং করা হোক। মানে একটু detailing আমার মনে হচ্ছে যে আজকে এই জায়গাটা আপনাদের আসলে বলতে পারেন একটা ওপেন স্পেস। আপনারা হয়তো নিজেরাও কখনো যেই অনুভূতির কথা আপনি একটু আগে রিকল করছিলেন, এটা নিশ্চয়ই আপনি বাসায় বসে কখনো না, রানা কখনোই এইটা বলে আসেনি। নাই, হ্যাঁ। তো এই জায়গাটা হতে পারে একটা ওপেন স্পেস। কৃতজ্ঞ তুই একটু অ্যাপ্রিসিয়েশন আমাকে দিতে পারিস। ও আর ভাই পাইছে দেখে এরকম করতেছে। না, না, ঠিক না, বেশি। True, হ্যাঁ, এটা মানে- ট্রু। সো সেখান থেকেই বলতে চাচ্ছি হতে পারে আপনি হয়তো কোনো ইনজাস্টিস না জেনে বুঝে না, না। আপুর প্রতি করে ফেলেছেন, যেটা বাইরের পৃথিবী কি ছিল না? বাইরের পৃথিবীতে অনেক বড় হয়েছিল কিভাবে? না, ওইটা বোঝাচ্ছি যে মানে ওর সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো একটা বিষয় মনে হচ্ছে তার আগে যে important হচ্ছে ও বাইরের আমাকে পৃথিবী ক্যারি বড় করছে হয়েছিল। না, বাইরের পৃথিবী বড় হচ্ছে বা বাইরে আর আমি ঘোরাফেরা বেশি করছি বন্ধুদের সাথে, যেই মজাটা আমি ওর সাথে পাচ্ছিলাম, যেই ভালো লাগার বিষয়টা ওর সাথে ছিল, সেইটা আমি অন্যদিকে যেমন আমি কিছুদিন অ্যালকোহলিক হয়ে গেলাম, তখন বিয়ের কতদিন পরে? বিয়ের অনেক পরে, এটা কত বছর? 5 বছর। না না 10 ওকে, 10 years. ওকে, ডান। তারপর 10 না, সরি, 5 বছর পর- 7 years, 7 Okay, 8 হয়তো okay. years। 5-7 বছর 7 পর বছর, থেকে 7 শুরু বছর। হয়েছিল, Okay, তারপর। বাট তুমি হয়তো বা বিষয়টা আমি একটু- জেনেছি এই পরে। টার্নিং পরে। এবং এই রিটার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা স্পেশালি যারা সংসার লাইফে আছেন তারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। জি, 7-8 বছর পরে আমি জেনেছি। ওকে, তারপর So ওই টাইমে আমি বাইরের পৃথিবী বড় হচ্ছে। হ্যাঁ, আমি তখন ওই যেই ওরও হয়তো কোনো লিমিটেশন ছিল, আমি ওকে বুঝাতে না, পারি নাই বা আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে আমার দুটো বেবি পরপর হয়ে গেল এবং আমি অনেক মানে ওয়েট অনেক কম ছিল, বাল্কি হয়ে গেলাম। ইভেন আমার মনে হয় ওই সময় রানাকেও মানে কেয়ার করাটা একটু কম ছিল, দুটো বাচ্চাকে টেক কেয়ার ফিজিক্যাল করতে এবং হতো। মেন্টাল ট্রানজিশন হ্যাঁ, মধ্যে মারা যায়। আমার এটা normal। বাচ্চা দুটো খুব ছোট ছিল, True. ওদের টেক কেয়ার করতে হতো আমাকে True. এবং ওদেরকে নিয়ে আমি বিজি থাকতাম। এই সময় রানার সাথে আমার একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। Okay, রানা এবার বাইরের পৃথিবী শুনে। হ্যাঁ, ওই সময়টা আমি বুঝতে পারি নাই যে রানা যে একটু একটু করে দূরে যাচ্ছে, এই সময়টা আসলেই আমি করতে পারি নাই। দেন রানা ওকে, রানা শুনি। So তারপরে আমি ওই যেই মজাটা আমি বললাম যে যেই ভালো সময়টা ওর সাথে পার করতাম, সেটা আমি বাইরে খোঁজার চেষ্টা করলাম। ফ্রেন্ডসদের মধ্যে যাই, আমি অনেক সময় কিছু বারেও গেছি যে হয়তো ড্রিঙ্কস করছি বা সিগারেট খাওয়ার পরিমাণ অনেক বেড়ে গেল আমার তখন। ফ্রেন্ড সার্কেলস প্রচুর বেড়ে গেল। সো বাসায় আমি খুব কম সময় দিতে পারছিলাম অ্যাট দ্যাট টাইম। রাত হচ্ছিল, অনেক সময় রাতেও ব্যাক করছিলাম না, সকালে ব্যাক করছি, ডেইজ আফটার ডেইজ এরকম যাচ্ছিল। তাহলে একটু থামায় Sure. দেবী। ঝামেলা কেমন ছিল ওই হচ্ছিল, সময়টা? খুব 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 খারাপ, হ্যাঁ, খুব খারাপ। হাউ ডু ইউ থিংক অ্যাবাউট? হেলের মতো ছিল আমার কেমন? কাছে ওটা।
কমফোর্টেবল ছিল না ডেফিনেটলি, এবং আমার মনে বাচ্চা হতো যে দুজনকে সাথে নিয়ে। একই তো আমার একদিকে দুটো বাচ্চা, আরেকদিকে ওই তখন আবার আমার মনে হতো যে আমার ক্যারিয়ারটা চলে গেল আমার, আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম ওই সময়টা। কি ভাবতেছিলেন ওই সময়? মানে আমার মনে হচ্ছিল যে আমি ভুল করেছি রানাকে লাইফ পার্টনার হিসেবে নিয়ে, আমার লাইফটা Separation আর কি। মানে আমি সেপারেশনে যেতে চেয়েছি যে আমি এইভাবে কন্টিনিউ করব না। দেন আমি আমার মাকে বললাম, আমার শাশুড়িকে বললাম যে আমি পারছি না আসলে রানার সাথে, রানা শুনছে না কোনো কথা, রানা কন্টিনিউ বাইরে থাকছে, আমি দুটো বাচ্চাকে নিয়ে বাসায় একা। ইভেন আপনি জানেন হয়তো আর্মি লাইফে হাজবেন্ড ছাড়া কোনো কিছু পসিবল না, Sure. মানে সবকিছু আমার রানার হাজবেন্ডও help ঠিক ভালো করে জানে, বউ যদি কোনো কমপ্লেইন করে তাহলে খবর আছে। এটা জানতো, এটা তো এটা ভালো জানতো। করে জানে। ইভেন আমিও আমি আর্মি পরিবারের সদস্য দেখি এই কথাটা বলবো। ওকে, তারপর কমফোর্টেবল ছিলাম না বাচ্চাদের নিয়ে, আমি খুবই ফ্রাস্ট্রেটেড। রাজবাড়ি চলে গেলাম, যে তারপরে যদি ফিরে আসে রানা, যদি ঠিক হয় রানা। বাচ্চা এগুলোর বাইরে তো স্বামীর বাইরে তো ওই প্রেমিকটা কিন্তু যে এক ঝলক দেখার জন্য পাগল না, সেটা থাকতো। ছিল, বাট এত মানে আমারও কেমন জানি বিতৃষ্ণা চলে আসছে যে আমি কি করছি আসলে। যে মানুষটা, আমি ওটা মানতে পারতাম না, যে মানুষটা আমার জন্য ছুটি ছুটি চলে আসছে, যে মানুষটা আমাকে এত ভালোবাসছে, এবং এই যে 7-8 বছর তার সাথে আমি কাটালাম, আপনি বিশ্বাস করবেন, আমি যখন পারতাম না, আমার মানে হেল্পিং হ্যান্ড নাই, ও তখন বাচ্চাদের কাপড় ক্লিন করে দিচ্ছে, ও বাচ্চাদের খাওয়াচ্ছে। হ্যাঁ, আমাকে বলতো যে তুমি ঘুমাও, আমি বাচ্চা নিয়ে রাখছি, আমার বাচ্চাকে নিয়ে। ও অফিস করে আসতো, তারপরে বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে, আমাকে স্পেস দিচ্ছে। সেই মানুষটা এত চেঞ্জ, এরকম করে কেন চেঞ্জ হয়ে গেল? ইভেন আমার ফ্রেন্ড সার্কেল, আমার আশেপাশে ভাবিসরা সবাই বলতো যে আমরা খুবই হ্যাপি কাপল, খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। সেই রানা আস্তে আস্তে চেঞ্জ। তো এইটা না আমি হজম করতে পারছিলাম না, এটা নিয়ে অশান্তি হতো। আমি মানে কোশ্চেন করতাম, ও বাসায় আসলে আমি কোশ্চেন করতাম, এই কোশ্চেনটা ওর ভাল লাগতো না, ওই কোশ্চেনের জন্য আবার বাইরে চলে যেত। মানে এরকম একটা খুব বাজে সিচুয়েশন আমাদের ভিতর ক্রিয়েট হয়েছিল। আমি আমার মাকে বললাম, আমার শাশুড়িকে ডেকে বললাম যে আমি আসলে ওর সাথে আর কন্টিনিউ করবো না, বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে যাবো। মানে কিছু করা ছিল না আমার দুটা বাচ্চা, ওদেরকে তো ভালো রাখতে হবে। তো আমি আবারও জব ট্রাই করছি, যে আবারও জব করি, আমার বাচ্চাদের নিয়ে আমি সেপারেট হয়ে যাই। তো তারপর রানা বলো। না, তারপর আসলে এইভাবে খুব খুব বিশ্রী একটা সময়, আমরা খুবই বাজে একটা সময় পার করেছি। আমাদের অ্যাট টাইমস হাতাহাতিও হয়েছে দুইজনের মধ্যে। তো ওই রকম একটা সময়ে মানে আই রিয়েলাইজ, তারপরে একটা সময় আসছে আমাদের মধ্যে যখন আমি একটু দূরে ছিলাম, ফর সাম টাইমস ওর থেকে দূরে ছিলাম, অ্যালোভ ছিলাম আমার জবের কারণে। সো ওই টাইমে আমার একটা রিয়েলাইজেশন, টার্নিংটা কিভাবে হয় মানে- আমার নিজের লার্নিং এর জন্য জানতে চাই। ভাইয়া, ওই টার্নিং এর এটা বিষয়টা আসলে বলছি যে হাউ আই magic কেম আপ আর হয়েছে কি, মানে আমি আমাদের জন্যে। কিভাবে ডিটেলে শুনতে চাচ্ছি, আমার নিজের জন্য শুনতে চাচ্ছি, আমার বন্ধুদের জন্য শুনতে চাচ্ছি। রাইট রাইট ছেলেদের ফিতরাত, এরা মানে কি বল, বায়োলজিক্যালি মনোগমী পলিগমী বলে না, পলিগ্যামি। ইটস আ ডিফারেন্ট কেস, সেটা করবেই। হাউ ইউ টার্নিং ব্যাক ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট। এটা আমার জন্য লার্নিং, জান আমার ডিটেলে বলতে হবে। হাত তোলাতুলি শুরু হয়ে যাচ্ছে। তারপরে এট টাইমস আমি মানে এটা আসলে সবচেয়ে এক্সট্রিমিস্ট কাজ কি করেছেন? এক্সট্রিম আমি সুইসাইড করতে চেয়েছিলাম। না, ওনার সাথে এক্সট্রিমিস্ট কাজ কি করেছেন? ওই যে হাতাহাতির পর্যায়ে সেদিনকার ঘটনা একটু সময়, বলেন, কি করেছেন? ধাক্কা দিছিলাম কখন আসছিলেন আর বাসায়? আমি না তখন এক দেড়টায়, ও মারছিল আমাকে। দেড়টায় আসছিলেন, ও কমপ্লেন করলো যে এত রাতে করতে পরে আমরা হাতাহাতি করলাম একটা পর্যায়ে। ও আপনার সেই দেবী ও চেয়ার তুলে আমাকে মারছিল। আন্ডারস্ট্যান্ড, শক্তি সামর্থ্য আমার বোন, চেয়ার তুলে মারতেই পারে, বাট সেই দেবী তো যাকে 15 মিনিট দেখার জন্য 9 ঘন্টা জার্নি হ্যাঁ করতেন। সেই, এবং এখনো সেই আছে। সো এটা করার পর আপনার ফিল করার পরে আমি যেহেতু নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, না, ও কারণ আমার হাতে আরো ছিল। বড় কিছু উঠে যাবে। আমি জানি, সো তখন আমি জানি একই করতে পারে, ও হাউ বুঝে মাউ গেছি। করে কান্না করছিল। শুনি এটা, তখন আমি কান্না করছিলাম, কিন্তু এই ভেবে না যে, বাট কান্না করছিলাম যে আমি নিজে কি করব, আমার কন্ট্রোল করতে পারছি না, বা আমার যে রাগ আসতেছে তখন। সো আমি না ওর উপরে আরো বড় কিছু করে ফেলি, কারণ ওইটা আমি নিতে পারবো না। মানে আমি ওকে হাতাহাতি, ঠিক আছে দুজন আমরা ধাক্কাধাক্কি করছি, বাট ও তো চেয়ার তুলে আমার মেরে দিল, কিন্তু আমি কিন্তু ওকে, আমার হাতে কিন্তু আরো বড় কিছু মানে আমি নিতে পারতাম, বাট ওইটুকু আমি অ্যাভয়েড করার মেজর জন্য, চাইলে কি পারে সেটা আমরা বুঝি, বাট তারপরে কি সে চিন্তা অ্যাভয়েড করতেছে? করার জন্য আমি তখন মানে বের হয়ে গেলাম জোর করে। ও তখন বের হতে দিবে না, এটাও একটা ভুল ছিল, মানে আমাকে তখন বের হতে দেওয়ার সুযোগ, বাট
ও দিচ্ছিল না, ওইটার জন্য আরো কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়। না, ওর মনে হচ্ছে ও বের হতে দেওয়াটা ভুল ছিল। আমার মনে হচ্ছে ও বের হলেই ঝামেলা। কিন্তু আমি তো বের হতে চাচ্ছিলাম আমার টেম্পারটাকে আমি ডাউন করার জন্য। যাইতে দিবে না তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই বোধ থেকে বেরোতে দিচ্ছিল না, সেটাই তো দেবী। সেটা বুঝতে পারছি তো, এটাই তো। ওইটাই। তারপরে এই যে বললাম যে আমি একটা স্টেজে মানে সুইসাইডও করতে চেয়েছিলাম। সেদিনকে ঘটনা কিভাবে আসছিল? সেই দিনকার ঘটনা হচ্ছে যে সামথিং এরকমই আর কি, যে আমি দেরি করে আসছি এবং ইয়ে করছি এবং কন্টিনিউয়াস দিনের পর দিন আমি নিজেকে নিয়ে তো ফ্রাস্ট্রেটেড, রাইট? আমার তো এরকম করার কথা ছিল না, আমি রান্না কেন এরকম করতেছি, ওই ফ্রাস্ট্রেশনও তো প্যারালালি চলছে নাকি চলছে না? ওই ফ্রাস্ট্রেশনটা আসলে বিকজ অফ মাই ইউ থিংক ইটস জাস্টিফাইড। আমি জাস্টিফাই মনে করছিলাম যে আমার লেটে আসাটা জাস্টিফাই। আমার বাসায় ভালো লাগছে না, এর জন্য আমি করতেছি। ওকে, ডান ডান। সো তুমি আমার আসার পর আবার কোশ্চেন করছো, কোশ্চেন করার ফলে আমার আরো টেম্পার আরো আমি যে এখন ঘুমাবো এসে সেইটাও ডিস্টার্ব হচ্ছে তোমার কোশ্চেনের ফলে। সো আমি দেরি করে আসছি, গিভ মি সাম স্পেস, আমাকে ঘুমাতে দাও, কারণ সকালে আমার অফিস আছে। তুমি এখন আমার ঘুম নষ্ট করছো কোশ্চেন করে 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 কন্টিনিউ। সো এইটার ফলে আরো রাতে যে জিনিসটা হেডেকটা আরো বাড়ছে। আন্ডারস্ট্যান্ড, বাট দেবী দেবী জায়গা থেকে হয়তো তার হারিয়ে যাওয়ার আগে সেটা আমি ইগনোর করছি না। সো ওই পর্যায়ে একটা সময় আমি আসলে না, রিয়েলিটি হচ্ছে আমি আসলে এই যে বলতাম না ডিভোর্স করে দিব, চলে যাব ছেড়ে তোমাকে বাধ্য করে, এটা কিন্তু মন থেকে বলি নাই, লাইফেও না। আমি তো অর্ধেক গল্পের মাঝেই বলেছি ছাড়তে চাই না, চলে যাচ্ছে। এটা কিন্তু কখনোই না, মানে ভেতর থেকে আমি কখনো ওকে ছাড়তে চাই নাই। এবং ও যে এই যে খারাপ, মানে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি কিন্তু সবকে টেনে ধরার চেষ্টা করেছি। এগুলো আমরা বুঝতে পারি, তাই গত 18-20 বছর ও আসছে না। আমি না, আমার বাসা থেকে অফিস খুব দূরে ছিল না, রাত 3, ও জানেও না এই ঘটনাগুলা, ও বাসায় আসছে না। হ্যাঁ, আমি ফোন দিলাম, রানা কোথায়? আমি অফিসে। তো আমি আমার ভাইকে বললাম যে আমার ছোট ভাইটা তখন আমার সাথে, তো আমি বললাম রিমন তুই কি আমার সাথে একটু যাবি? কোথায় যাব? আমি সে রানার অফিসে। হ্যাঁ আপু, তোর কি মাথা নষ্ট? তুই রাত 3টায় বাসায় যে বাবুদের রেখে তুই কিভাবে যাবে? আমি আমার মেয়েটা আছে, আমি একটু যাব, চল। একা বের হইতেও সাহস পাচ্ছি না। রাত 3টা বাজে? হ্যাঁ। তো আমার ভাইকে নিয়ে না, আমি আমার ভাই বলেছে আমি অফিসে আছি। হ্যাঁ, তো আমার ভাইকে নিয়ে না ওর অফিসে ঘুরে আসলাম। কি মিলিটারি প্রফেশনাল? হ্যাঁ হ্যাঁ। তখন আমি ওর অফিসটা ঘুরে আসলাম, যে রানা অফিসে কোনো লাইট নাই, ইভেন মানে থাকার কথা না, রানা আসলে অফিসেই ছিল না, ও বাইরে ছিল। তো আমি না মানে উপরে বলতাম যে তোমার ওকে মানে থ্রেট করতাম যে আমি চলে যাব, আমি বাচ্চাদেরকে নিয়ে হয়ে যাবো, কিন্তু ওকে কখন যদি কেউ দেখে যে তার পাশে কেউ আছে যে মানসিকভাবে মানে সমস্যায় যাচ্ছে, সো এইটা কখনো হতে দেওয়া যাবে না, এটা আমি ফিল করেছি। ওই টাইমে ছিল ওই সিচুয়েশন কিভাবে তৈরি হলো না? ওই একটা পর্যায়ে যখন আমি বাচ্চাদের আমি রুম টুম তালা মেরে, ওরাও ওদের রুম তালা মেরে, ওরাও এক রুমে ঢুকে গেছে, আমি আরেকটা রুমে তালা মেরে ওখানে আমি প্রিপারেশন নিচ্ছি যে আই উইল কমিট সুইসাইড। হোয়াট ইজ গোইং অন? তখন ওই প্রিপারেশন নিচ্ছে, আমার মাথায় ওই সেম কাজ করছে যে নোবডি ইজ অ্যারাউন্ড মি, সো আমি 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 বেঁচে থেকে কোনো লাভ নেই, আমার তো কিছু নাই এখন, মানে আমি আমার ওয়াইফের কাছে খারাপ, কারণ ওকে তো আমি ভালোবাসি, তখনও ভালোবাসি, আমি যেই টাইমে ওকে হিট করছি সেই টাইমেও ওকে ভালোবাসি, প্রতি মুহূর্তে ভালো, অলওয়েজ ভালোবাসছি। আমি যেই টাইমে যে বাইরে সময় কাটাচ্ছি, ওই কারণে এক্সট্রিম পাওয়ার না দেখিয়ে ব্যাক করা, যে ওকে দিলে তো আমি 3 গুণ কষ্ট আমি পাবো, কারণ ওই মুহূর্তে আপনি ভালোবাসছেন। হ্যাঁ, এবং ওকে কিন্তু আমি আসলে সরানোর জন্য হিট করছি, যতবার হিট করছি সরানোর জন্য, হিট করার জন্য যে শেষ করে দেবেন যে কি। হ্যাঁ, প্রিপেয়ার করেছিলাম। তখন সব কথাই তখন আমার ওই যে বললাম যে একটা টাইমের জন্য 10 মিনিট আগে আমার মনে হয়নি, 10 মিনিট পরেও মনে হয়নি, ওই 10 মিনিটের মধ্যেই ও তখন কোনো কারণে বুঝতে পারছে যে আমি কোনো সারা শব্দ নয়, আমি তো শাউট করি, আমি কেন শোন, ও তখন দরজা ধাক্কায় যখন কিছু হচ্ছে না, তখন একটা বটি নিয়ে এরকম করে দরজা ভাঙার জন্য ওকে আমি কখনোই মানে একা ছাড়তে চাইতাম না, অনেক খারাপ মোমেন্টেও একা থাকুক এটা চাইতাম না, কখনোই না। তো যখন আমি ওর শব্দ পাচ্ছি না, আমি সবসময় আপনি ওকে শুধরাতে চাইছেন, তো ছাড়তে চান, বারবার এসে আমি নক করতাম, দেখতাম যে ও ঠিক আছে কিনা। তো যখন শব্দ পাচ্ছি না, তখন এসে আমি বারবার মানে ডোর নক করছি, কেন খুলছে না, কেন খুলছে না, সামহাও মানে আমার নক করার যন্ত্রণায় লাস্টে ও এসে ওপেন করলো, যে হ্যাঁ দরজায় আবার ঝগড়া করলাম।
শুনি তুমি কি বলছে। এই যে মানে কেন নক করছি, কেন সে বলছে আমি ঘুমাতে যাচ্ছি, তুমি কেন ঘুমাতে দিচ্ছ না? বলছি দরজা কেন বন্ধ করতে হবে, দরজা ওপেন করে ঘুমাও। ওই প্রিপারেশন কি দেখা গেছে তো? না ওটা ছিল না, ও সম্ভবত ওইটা ঠিকঠাক করে হ্যাঁ, তারপর আমি বলছে। এই বিষয়টা জানতাম না, এটা ও পরে বলেছে আমাকে যে ফিলিংস এর বিষয়টা হচ্ছে আমার অনুভূতির বিষয়টা আর কি হতে, তো যেটা ব্যাখ্যা করলাম। আমি হচ্ছে ওর ডোর ক্লোজ করা এটা একদমই পছন্দ করতাম না। না, না, Door তখন অনেক open ভালো করো। লাগেনি যে এই মেয়েটা কেন আমাকে ডোর ক্লোজ করতে দেয় না, আমি সারাক্ষণই এই মেয়েটা কোনো এটা আলাদা করে করেছি। রাখে না আমাকে। তখন তো বুঝি না এটা, পরে আমি রিয়েলাইজ করছি এটাই হয়তো আল্লাহ চাইছেন আমার উপরে, এভাবেই জিনিসটাকে নিয়ে আসছেন যে আমার ইয়াটা ব্রেক করার পিছনে। সেটা বিকজ তো বটে, মহব্বত, প্রেম, মহব্বত তো ভালোবাসা। সালা মারবো দেবো যাই হোক, ও যেন একা না থাকে, খুলট পালট কিছু না করে যায়। আমার কি হবে, ওকে ছাড়া তো আমার জীবন অচল। সেটাই হ্যাঁ, সেটাই। ওই সিচুয়েশনে ভাইয়া ওর ফ্যামিলিও কিন্তু ওকে সাপোর্ট করে নাই, কারণ ও রং ছিল, ও যেটা করছে সেটা ভুল ছিল। আম্মা আমার শাশুড়ি সবসময় ওকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে তুমি এটা ঠিক করছো না, তোমার ফ্যামিলির সাথে কেন এটা করছো, তোমার ছোট ছোট দুটো চেষ্টা বাচ্চা কিভাবে কেন এটা আসলে করছো। চেঞ্জ হচ্ছে তারপরে একটা টাইম আমি ওর থেকে অ্যাওয়ে থাকি কিছুদিন। হ্যাঁ, অ্যাওয়ে থাকার সময় আমি কিছু জিনিস রিয়েলাইজ করি যে আসলে আমি কি করছি, এই যে ফিলিংসগুলোর কথা বললাম, তখন এগুলো কিছুটা রিয়েলাইজ হতে থাকে। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে মানে কয়েকদিন আমি স্মোক ছাড়া ছিলাম, থাকার পরে আমি পাশে আরেকজন যখন স্মোক করছে তখন আমি দেখলাম যে আসলে কত বিরক্ত লাগে পাশের জন স্মোক করলে। আপনি স্মোক করেন কিনা আমি জানি না, আমি নিজেও করতাম। আমি এলাচ টেনে নিয়ে আসছি যাতে কোনো কুগন্ধ না পায়। 10 বছর ছাড়ছিলাম, বাট বিয়াতে বাদমি আবার 2 বছর শুরু আমিও করছি। সেম 17 I'm sorry. বছর থেকে আমি Okay. শুরু করছি। বা লালাদের মুখে দিয়েছেন ওই smell আছে। 20 বছর আমি স্মোক করেছি। কারণ আমি এগুলো শেখার জন্য বলতেছি, এত ডিটেলে শুনতেছি আর গিলতেছি আপনার কথা যে কোত্থেকে ট্রানজিশন আসলো। তাহলে আমারও যদি ট্রানজিশন এটা আসে, আমি আমি যদি পছন্দ শুনতে করি না। Definitely, এটা আমি এভাবে পছন্দ এভাবে ট্রানজিশন সম্ভব। That's possible. এটা আমি That's নিজেই possible. শিক্ষা নিচ্ছি। আমি নিজে অনেক ফ্রেন্ডসকে দেখেছি। আমি আজ সম্ভব গুরুগিরি না, করতে অনেক প্রোগ্রামে কিছু। আসিনি, আজ আমি গিলতেছি আপনার কথা, আমি নিজেও শিখতেছি তাই। না, না, তারপর এবং 4 ইয়ার্স আমি স্মোক করছি না আর কি, 4-5 ইয়ার্স এর উপরে হলো। না তো ও এখন আমাকে বলে তুমি কিভাবে আমাকে মেনে নিতা, এই যে আমি স্মোক করতাম, আমি তো মানতে পারি নাই, কিন্তু আমার ভালো লাগতো না স্মোকিংটা, গন্ধটা আমি নিতে পারতাম না। ও এখন সেটা আমাকে বলে যে আমি নিতে পারি না, না। এই কারণেই চেঞ্জটা আসছে। পার্টিকুলার ট্রানজিশনটা কোথায়, কোত্থেকে মনে হলো যে না, এনাফ ইজ এনাফ, আমাকে ঘরে ফেরা হচ্ছে। ওই যখন আমার একটা সময় ডিস্টেন্স নিয়ে থাকলাম, ও তো ওর মধ্যে একটা চেঞ্জ আসছিল। তখন চেঞ্জটা কি, ও আগে যেমন সবকিছু নিয়ে আমার উপরে ভাগ করাটা কমে গেল। মানে ও আর হয়তো ও হাফ ছেড়ে দিছিল, হয়তো ও একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছিল। ও আর আমাকে ওইভাবে ধরে না, মারে না, মিস করা শুরু করছেন তখন আপনি? এরকম একটা বিষয়। মানে শালা বলে না কেন? এরকমই সামথিং লাইক দ্যাট। মানে ওইটাও করছে না। আবার এই যে স্মোকিং এর গন্ধটা, তখন আমি রিয়েলাইজ করলাম যে ও এই 10-12 বছর ধরে কিভাবে এইগুলো নিছে, এই বাজে গন্ধ যেটা আমি এখন ফিল করছি পাশের জনের কাছ থেকে। এরকম ভাবে অনেক কিছু, আমিও তখন ফিল করা শুরু করলাম যে ও দূরে থাকলে তো আমার এইটার সমস্যা হয়, ওইটার সমস্যা হয়, বিভিন্ন জিনিসের এইগুলো কিভাবে মানে এইগুলা মনে হতো দেখে মানুষ, দেখছেন আর আদতে সবকিছুর পেছনে স্বার্থ থাকে। আমার জুতাটাকে মুছে দিবে, আমার জামা কাপড়গুলো অ্যাকচুয়ালি রানা এগুলা করায় না কখনো, ওর জুতা ও নিজেই রানা মুছে। রানা ওই টাইপের প্রোডাক্ট। রানা নিজেই মুছে। ওই যে দুটা কথা বলবে, এক্স্যাক্টলি না, ওইটাই। ও আমার রাত্রে আসলে আমাকে পছন্দ দুটা করে। কথা বলবে, একটু না, আমিও বলবো। এটা একটা আসলে ওই যে বলতেছিলাম না প্রথমে গল্পের শুরুতে, যে ইটস এ কাইন্ড অফ হ্যাবিট, স্মোকিংটা কাইন্ড অফ হ্যাবিট। সো আপনি ছোটবেলার থেকে আপনি যে ইয়ে হলেন আঙ্গুল খোঁচান বা কামড়ান কিছু খোঁচান, হলে, হ্যাঁ। আপনি হলে মাথা করেন বা সামথিং, ইটস এ হ্যাবিট। এটা কিন্তু জন্ম থেকে শুরু করে। সো এইটাকে যদি আপনি একটা হ্যাবিট হয়েই যায়, ওইটা যখন আমি ফিল করলাম তখন আর কি জিনিসটা যে এটা আমার একটা হ্যাবিট, এবং এটা নিয়ে আমি থাকতে পার। আমরা তো ফ্রেন্ডস ছিলাম একটা সময়। সো আমি তো ওকে নিয়ে সব কিছু ঘুরছি, আমি ওকে নিয়ে থাইল্যান্ডে যে ঘুরছি, বিভিন্ন ইয়াতে গেছি, মানে যা কিছু ফ্রেন্ডসদের সাথে করা যায়, এভরিথিং আই ডিড উইথ হার। সো ওকে ছাড়া তো এখন তাহলে ওই টাইমে আমি ওই রিয়েলাইজেশনটা করলাম। আরেকটা বিষয়, বাচ্চাদের ইস্যুটা আসছে ওখানে, ইম্পর্টেন্ট একটা বিষয়।
আমার রিয়েলাইজ করলাম আমার একজন আমাকে মেন্টর হিসাবে সে আমাকে কিছু পরামর্শ দিল। সেখানে একটা লাইন ছিল যে যাদের কিডস আছে তাদের জন্য বলছি আর কি, কিডস সহ যাদের প্রবলেম আছে, চলছে বর্তমানে অনেকেরই হয়তো চলছে, যে বললো যে দেখো সুমি তো হয়তো বা তুমিও হয়তো বা একজন মা পাবা, বা সুমি হয়তো বা একজন হাজবেন্ড পাবে, বাট যে মেয়ে দুইটা আছে তাদের জন্য তোমার চাইতে বেস্ট বাবা এই পৃথিবীতে আর কেউ নাই, ছিলও না, ভবিষ্যতেও আসবে না। তো বেস্ট মাও পাবে না তো কেউ অ্যাট দ্য সেম টাইম, মানে ওটা তো আমাকে যেহেতু বলছে সেটা আমাকে এক্সাম্পল দিচ্ছে যে তুমি যে সেপারেশন বা এগুলা চিন্তা করছো, সো থিঙ্ক অ্যাবাউট ইউর কিডস, ওদের জন্য তুমি হচ্ছে বেস্ট। বেস্ট বাবা। আগেও কেউ ছিল না, ছিল তো নাই, ভবিষ্যতেও ওদের এই পার্টে কেউ আসবে না। সো এইটা চিন্তা করে পরে আবার চিন্তা করলাম যে আরো একটা কথা বলেছিল যে মানুষ কিন্তু চায় তার যে সত্তাটা আছে সেটাকে, বা তার যেই সত্তাই বলা যায় আর কি, সে যে একটা মানুষ বা তার যে একটা এক্সিস্টেন্স সেটা কারো মাধ্যমে ফিউচারে কন্টিনিউটি হোক। অ্যান্ড সেইটার একটা মানে আদিম পন্থা হচ্ছে যে বাচ্চাদের মাধ্যমে বংশ লেগেসি যেটাকে আমরা বলি। সো ওই রিয়েলাইজেশনটা ওইটাও তখন আমার মধ্যে আসলো, এবং এটা চিন্তা সবারই করা উচিত যে চাইলেই ডিভোর্স নেওয়া যায়, এটা কোনো ইস্যুই না। আজকে করলাম, থাকলাম না, দ্যাটস ফাইন, একটা কারণ শুধু ওর সাথে থাকার জন্য তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। হ্যাঁ, সো এইটা তো করলে তো শেষই হলো। সো হোয়াই নট টু কম্প্রোমাইজ? আমি কতটুকু ভালোবাসি যে ওর সব অন্যায় মেনে নিয়ে আমি ওকে ভালোবাসবো, সেটাই হচ্ছে আমার রিয়েল ভালোবাসা। খেলার জন্য তো একটা কারণে যথেষ্ট, যখন থাকবো না। হ্যাঁ, একটা কারণে যথেষ্ট, বাট আমি ওর মধ্যে ওই জিনিসটা দেখেছি যে ওর মধ্যে ছেড়ে যায় নাই। তো আমি এত খারাপ অবস্থায় ছিলাম। আমার মামুনিদেরকে উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে, ওরা কিন্তু বড় তখন যখন এই সিচুয়েশন গুলো দেখছে, কিছু বলার থাকে, এটা আর্কাইভ হয়ে থাকবে, একটা ডকুমেন্টারি হয়ে সাফার থাকবে। করেছে আমার এটার জন্য আমি ওইটা আমার ব্রেনে বেশি হিট করতেছে বিধারা না। ইউ টেক ইউর টাইম, গিভ ইউর দ্য 10 সেকেন্ডস, মানে জাস্ট টেক এ লং ব্রেথ, 10 সেকেন্ড পর ইউ ডেলিভার ইউর সেলফ, মানে কলিজাটাকে প্লেটে করে হাজির করে দেন না, যাতে করে আমার ভাতিজিরা বুঝে যে হোয়াট এভার ইজ গান, বাট তার ফাদার ইজ ব্যাক, এবং এটার পুনরাবৃত্তি জীবনের শেষ পড়তে হবে না। গিভ ইউ 10 সেকেন্ড আমার ভাতিজিদের উদ্দেশ্য করে, স্পেশালি এই যে এই ক্যামেরার সামনে আমার ভাতিজিরা যেন শুনতে পায়, দেখতে পায়, এবং এটা তো ডকুমেন্টারি হয়ে থাকবে, এই কাপলের একজন আর্কাইভ হয়ে থাকবে। না, ইউর কল স্টার্ট, মেনশন করে বলো। মামুনি, আমার আদরের জিহান এবং জারিন, জিহানকে তোমাকে তো আমি আদর করে যিশু ডাকি, আর ছোটজনকে আমি বিবি বলি, এটা আমি এবং তোমার আম্মু দুজনই বলে। একটা জিনিস মনে রাখবো সবসময়, তোমরা এখন বড় হচ্ছ, তোমরা এখন একটা টিনেজ একটা এজ পার করছো। এই এজটা খুবই সেন্সিটিভ। এই এজটাতে সবাই ভুল করে, আমরাও ভুল করি, ভুল বুঝি। তোমরাও অনেক সময় আমাদেরকে ভুল বুঝো, বা অনেক সময় ভাবো যে আমরা তোমাদেরকে যে লার্নিংটা, যে লেসনটা দেওয়ার চেষ্টা করছি সেটা হয়তো বা তোমাদের মনোপুত না। কিন্তু মনে রাখবা যে আমরা সবসময় তোমাদের ভালো চাই এবং সবসময় ভালোই চাবো। আর কতটুকু তোমাদের ভালোবাসি সেটা আসলে বোঝানো তো যাবেই না ডেফিনেটলি, বাট সব বাবা মার মতো আমি চাই না। আমি সবসময় তোমাদেরকে বলি, বাবা ভালো ছাত্র, ভালো ছাত্রী। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম একটা সময়, মেট্রিক ইন্টারে আমার মেধা তালিকায় আমার পজিশন ছিল সারা বাংলাদেশে। সো আমার ইচ্ছা তুমি খুব ভালো ফার্স্ট সেকেন্ড হও এরকম না, বাট তুমি একটা ভালো মানুষ হবা, একটা হৃদয়বান মানুষ হবা, মানুষের ইমোশনগুলো নিয়ে বড় হবা, মানুষের সাথে মিশবা, সোশ্যাল হবা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের আদর করা, বা এই ইমোশনগুলো রাখবা এবং ফ্যামিলির মধ্যে থাকবা। তোমাদেরকে নিয়ে আমি সবসময় সময় কাটাই। আমি জানি তোমরা বড় হচ্ছ, কিছুদিন পরে হয়তো বা আমি তোমাদেরকে খুঁজে পাবো না, বাট আমি সেটা চাই না। আমি চাই
তুমি তোমার ফ্রেন্ডসদের নিয়ে যেভাবে থাকবা আমাদের সাথেও সেভাবে থাকো, এবং অতীতের যে হয়তোবা ছোটবেলার কিছু স্মৃতি তোমাদের কষ্ট দিয়ে থাকতে পারে, সেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এবং বর্তমানকে দেখে তোমরা এগিয়ে যাবা এবং তোমরা ভালো মানুষ হবা, এবং ভালো মানুষ হয়ে তোমাদের যেই প্রফেশনটা তোমাদের ভালো লাগে ফিউচারে, তোমাদের যাকে ভালো লাগে তার সাথেই তোমরা আগাবা। যেই সোসাইটিতে তোমাদের বড় হতে চাও কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় মনে রাখবা বাবা মা তোমাদের সাপোর্টে আছে, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। কিন্তু সবসময় তুমি বাবা মার সাপোর্ট তোমরা দুজন পাবা অ্যাট দ্য আমৃত্যু পর্যন্ত। সো বেস্ট অফ লাক, দোয়া করি তোমাদের জন্য। ইন ইয়ার ক্লোজিং রিমার্ক, দেবী আমার বোন, যাকে নাম সুমি, আমি বোনটাকে অনেক ভালোবেসে স্নেহ করে দেবী নামে বলতেছিলাম। বোন, আপনার পক্ষ থেকে আমি চাচ্ছি না যে বাচ্চাদের উদ্দেশ্যে যা বলা সে বলেছে, এই খ্যাপাটে পাগল প্রেমিকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। একটু খ্যাপাটে তো বটেই, হ্যাঁ, আর একটু মানে পাগল তো বটেই। দিন শেষে যেটা বলবো সেটা হচ্ছে ও একজন ভালো বাবা এবং ভালো হাজবেন্ডও। আমাদের মাঝে প্রবলেম আসছে ঠিকই, কিন্তু আমরা কেউ কখনো কারো হাত ছাড়ি নাই, ভালোবাসা ছাড়ি নাই। আমরা কিন্তু ভালোবেসেছি, খুব খারাপ সময়ের মধ্যেও। ভালো সময়ে যেমন ভালোবেসেছি, খারাপ সময়েও ভালোবেসেছি। আর একটা জিনিস যেটা মানে ভাই আমি বলবো, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে না স্বচ্ছতা, রিলেশনে স্বচ্ছতা থাকাটা খুব জরুরি বিষয়। এটাই আপনার রিলেশনকে পুল করবে, টেনে নিয়ে যাবে। নর্মালি আমরা যখন কোনো রিলেশনে গোপন কিছু করি, হ্যাঁ, আপনার পার্টনার জানছে না, আমি ভাবলাম যে আমার পার্টনার তো জানছে না, বিষয়টা জেনেই যায়, ওটা না গোপন থাকে না, একটা না একটা সময় ওটা ওপেন হয়েই যায়। তো যখন ওপেন হয় তখন আপনার পার্টনার যখন আস্ক করবে আপনাকে কেন বলো নাই, এটাই কিন্তু আপনার রিলেশনটাকে ক্র্যাক করে দিবে। তো আমাদের কষ্ট আসছে যে রানা আমাদেরকে রেখে বাইরে যাচ্ছে, ও বললাম না একটু ড্রাগসের ইয়ে আসছিল, তো এইটা আসছে, বাট ড্রাগস একটু বাজে শোনায়, হালকা একটু অ্যালকোহল, ওকে। তারপর তো নর্মালি যেটা হয়েছে আমাদের মধ্যে না ওই যে স্বচ্ছতাটা ছিল। আমি মোর স্পেসিফিকলি দেবী রানাকে উদ্দেশ্য করে, রানা খ্যাপাটে পাগলাটে প্রেমিককে উদ্দেশ্য করে, ও মানে ভালো মানুষ, এক কথায় আমি বলতে পারি ওর সম্পর্কে আমি কখনো ওর কাছে মিথ্যা বলি না, কোনো কিছু নিয়ে না। অনেক বড় অন্যায় করে ফেলছি, কিছু নষ্ট করে ফেলছি বা দোষ করে ফেলছি, সেটাও রানাকে বলি। তো আমার দিন শেষে মনে হয় যে বলে ফেললে রানা কি বা করবে, একটু বকাই তো দিবে, এর থেকে বেশি কিছু তো না। এর জন্যে ওই জায়গাটা রানাও এখন খুব ভালো ক্যাচ আপ করেছে। রানাও ওটাই করে, যে কোনো কিছু অফিস থেকে যাবে, অফিসের প্রতিটা ঘটনা না বলা পর্যন্ত কিন্তু ওর শান্তি নাই। তো আমরা সকালে সুন্দর মর্নিং ওয়াকে বের হই, এবং আমাদের সোসাইটিতে অনেকেই কিন্তু আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করে এটা। মানে অনেক ভাই আছেন যারা এই টোনাটুনি যাচ্ছে, সারাক্ষণই একসাথে দেখি, এবং অফিসের বাইরে রানার লাইফে আমরা, আর আমাদের লাইফে তো ডেফিনেটলি রানা ছিল, সবসময়ই ছিল আমার লাইফে, আমার বাচ্চাদের লাইফে। মানে বাই দ্য ওয়ে, রানা এবং আমার বোন দেবীকে দেখতে একসাথে যখন ফ্রেমিং করতেছি, অনেক মনোযোগ দিয়ে আমি দুজনকে একসাথে দেখবার চেষ্টা করছিলাম, দেখতে অনেক ভালো দেখাচ্ছে। অনুষ্ঠান একদম শেষের দিকে আজ দাঁড়ালাম এই কারণে যে আমি একটা অ্যাকনলেজমেন্ট করতে চাই যে আমার চাইতে বেটার পার্সন, আমার চাইতে বেটার পার্সোনালিটির একজন মানুষকে আমার পাশে পাওয়ার জন্য আজকে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। প্রোগ্রাম করতে করতে একটা টেকওয়ে হচ্ছে, গত 17-18 বছর ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে বিভিন্ন ফরম্যাটে প্রোগ্রাম করতেছি। টেকওয়ে হচ্ছে যে মাঝে মাঝে কিছু মানুষ আছে যাদেরকে কাছ থেকে দেখলে আমার নিজের কিছু লার্নিং, নিজেকে কিছু ঋদ্ধ করার সুযোগ পায়। রানা কাইন্ড অফ পার্সন। রানা আমার চাইতে বয়স অনেক ছোট, বয়স অসম্ভব রকমের শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, টান এই ছেলেটির প্রশ্নে। কারণ একটাই, আমি বারবার পরীক্ষায় পড়তাম, সেকেন্ড লেফটেন্যান্ট, দেন লেফটেন্যান্ট, দেন ক্যাপ্টেন, দেন মেজর, দেন লেফটেন্যান্ট কর্নেল, তাহলে বডি বিল্ডিং করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে যাতে ইউনিফর্মটা আমাকে খুব সুন্দর মানিয়ে যায়। বাট পৃথিবাম প্রেসিডেন্সিয়াল ভাইভাতে রিজেক্টেড খুব বাজেভাবে, কিন্তু রানা কিন্তু তা না। রানা ঠিকই সাকসেসফুলি ওটা পার করে যোগ্যতার সাথে তার যতদিন পর্যন্ত সেখানে থাকবার চেষ্টা করেছে সেখানে থেকেছে। আমার যেহেতু পারিবারিক লেগেসি ছিল, আর্মি অফিসিয়ালের মধ্যে অনেকেই কিন্তু ছিলেন, আমি চেষ্টা করেও পারিনি। হি ইজ বেটার দ্যান মি ইন টার্মস অফ দ্য এডুকেশন, ইন টার্মস অফ দ্য স্মার্টনেস, যেই কারণে আমি ওই এক্সাম্পলটা দিলাম। এখন একজন কর্পোরেট, স্পেশালি ব্যাংকিং সেক্টর, রাইট, একজন সাকসেসফুল কর্পোরেট। সো এরকম একটা সফল একজন মানুষ আমার পাশে বসা,
এরকম একজন সফল একজন মানুষ যেখানে থেকেও শুধুমাত্র আপনাদের কারণে, আপনাদের প্রয়োজনে সে এমন কিছু বিষয় একনলেজ করেছে যাতে করে সুরে বাঁশি বাজে সবার। সে ভালো আছে তার স্বামীকে নিয়ে, সে ভালো আছে আমার বোন দেবীকে নিয়ে, তার 2 বাচ্চাকে নিয়ে। আপনারাও যেন ভালো থাকেন, তাদের গল্প যেন আপনাদেরকে ইন্সপায়ার করে, আপনাদের যেন সুরে বাঁশি বাজে। সেই কারণে কিন্তু এমন এমন প্রসঙ্গ সে নিয়ে আসছে যে জিনিসগুলো সে নিয়ে না আসলেও পারতো। সেটা অ্যাকনলেজ করার উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে করে এদের ভালোবাসা, এদের টার্নিং, রানার নিজেকে শুধরে নেওয়া, ভবিষ্যতের দিকে আবার এগিয়ে যাওয়া, সেটা যেন আপনাদেরকে ইন্সপায়ার করে। কাউকে করছে বা করেনি আমি জানি না, বাট আমি অ্যাকনলেজ করতে চাই আমাকে ইন্সপায়ার করেছে। এবং আমি চাই যে রানা মতো মানুষের সান্নিধ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে বেশি বেশি দেন, যাতে করে আমি মাঝে মাঝে যখন শেক করি, মাঝে মাঝে যখন উলটপালট কাজ করার চিন্তা করি, মাঝে মাঝে মনে হয় যে আমি একটু ভালো লাগা বাইরে খুঁজতে যাই, তখন যেন রানার মতো ছেলেদের এই চেহারা দেখে আবার টার্নিং করে ফিরে আসি আর নিজেকে বুঝতে চেষ্টা করি ভালো লাগা তো সবসময় ঘরের মধ্যেই, ভালো লাগা তো সে করি যেখানে অসম্ভব ভালো থাকা যায়, যেখানে সত্যিকার অর্থে এভাবে স্বপ্ন দেখা যায়। এ ঘোর ভালো লাগা সত্যি যেন কখনো না কাটে। ভালো লাগা নিয়ে এসেছে তোর কাছে, আরো অনেক বেশি কাছে, তাই সত্যি জীবনে চায় না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, প্রিয়তমা স্ত্রী, আমার সন্তান, ভালোবাসার ঘোর যেন কখনো না কাটে। বিদায় নিচ্ছি আজ। অসম্ভব শ্রদ্ধা রানা, স্পেশালি আপনার জন্য। আরেকবার বলতেছি রানা, স্পেশালি আপনার জন্য। আপনি যে আমার বয়স না ছোট হতো, কদমবুচি করতাম আপনাকে। অসম্ভব শ্রদ্ধা, এ ধরনের অ্যাকনলেজমেন্ট, এ ধরনের গার্ডস দেখানোর জন্য। এবং সেই তো কালপুরুষ না যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করতে পারে, তো আমার ছোট ভাই এরকমই। সো দিস ইজ রিয়েলি এটা একটা প্রেইজ ওয়ার্ড দিয়ে একটা অ্যাক্টিভিটি, এবং এই কথাগুলো শেয়ার করা যেটা মানুষগুলোকে হয়তো ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। বোন, অসম্ভব দোয়া আপনার জন্য, এবং আমার অনেক অনেক দোয়া ভাতিজিদের জন্য, তারা যেন সফল হয়। এমন ভালোবাসাময় বাবা মার সান্নিধ্যে থাকলে তারা ভালো থাকতে বাধ্য, তারা বড় হতে বাধ্য। আমি চাই যে ভালোবাসা বাংলাদেশ ক্যানভাস আরেকবার রাঙিয়ে দেখ তাদের 2জন উপস্থিতিতে। ওই 2জন স্কলার হয়ে ফিরে আসবে এবং আমরা দারুণ একটা প্রোগ্রাম আবার পরবর্তীতে করবো। বিদায় নিচ্ছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ। টেক কেয়ার। আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর আপু আমাদের সঙ্গে আজকে জয়েন করবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। গুরুর সাথে একমত আমরা, ইনশাল্লাহ নেক্সটে কোনো একটা ফ্রেমে আমরা আবার একসাথে আসব, সাথে আপনাদের যে লেগেসি, ফিউচার লেগেসি, তারা ডেফিনেটলি থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে সাথে হবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, আমরা এবার বেশ কিছু টেক্সট আছে, একটু টেক্সটগুলো নিয়ে নিতে চাই। অ্যান্ড এই মুহূর্তে আমাদেরকে অনেকে টেক্সট করেছেন অ্যাজ ইউজুয়াল, একটু টেক্সটগুলো দেখবো। আচ্ছা, আরিফুর রহমান আরিফ আছেন আমাদের সাথে, শওকত সাব্বির লিখেছেন, তারপরে আছেন গুরু আমাদের কথা একটু বলেন। আমরা কিন্তু SMS গুলো পড়ছিলাম ফাঁকে ফাঁকে, আসলে ইউটিউবের কিছু SMS নিব। সুমাইয়া আক্তার জুই লিখেছেন খুব পছন্দের একটা রেডিও 90.4 গুরু অ্যান্ড আমি, আচ্ছা গুরু অ্যান্ড আপু আমি অনেক দেরি করে জয়েন করে ফেললাম। সুমাইয়া আক্তার জুই লিখেছেন 12 বছর পর আবার লাইভ দেখছি, খুব ভালো লাগলো, অনেক ভালো লাগছে। জিসান বলেছেন কেমন আছেন। মিনহাজ লিখেছেন প্লিজ আমার কমেন্টটা পড়েন, আমি এই নিয়ে 7 বার কমেন্ট করেছি। খাবার খেয়েছেন গুরু? না, গুরু এখনো খাবার খায়নি, তবে খাবে হোপফুলি। ভালোবাসার গল্পগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা ক্যামেরাটা ঘুরে দেন, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করবার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে নিয়েছেন এবং আপনাদের ওয়ালে রেখেছেন, শেয়ার করেছেন ফ্রেন্ডসদের সাথে, এবং ডেফিনেটলি কমেন্টের সেকশনেও ছিলেন। অনেক ভালোবাসা। এবং যেতে পথে শান্ত শুধু একটা কথাই বলতে চাই, যে এই ভালোবাসার বাংলাদেশের এই গেস্ট আসেনি, তখন আমার মনোভাব একরকম থাকে। ট্রাস্ট মি অর নট, যখন গল্পটা শেষ হয় আমি অনেক রকমের ইন্সপিরেশন নিয়ে, অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে এই প্রোগ্রাম থেকে বের হই, এবং বাসায় যেতে যেতে আমি চিন্তা করি যে এটা এইভাবেও হতে পারে, বিষয়টা এভাবেও ঘটতে পারে। আর এটাই হচ্ছে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মের একটা ম্যাজিক, এন্ড এটাকে কোনোভাবেই ডিনাই করার কোনো সুযোগ নাই। যারা যারা আসতে চান, আপনাদের নিজেদের ভালোবাসার গল্প বলতে চান, আমাদের সাথে শেয়ার করুন 018419049004 এই নাম্বারটাতে আপনাদের ভালোবাসার গল্পগুলো, আর লিখে দিবেন অবশ্যই যে আপনি ভালোবাসার বাংলাদেশে আসতে চান, সাথে আপনার ফোন নাম্বার এবং পেশা। আপনারা এই মুহূর্তে যেই জায়গাটিতে আমাদেরকে লাইভ দেখছেন, মানে আমাদের ফেসবুক পেজে, এই পেজের ইনবক্সেও জানিয়ে দিতে পারেন, আবার
আবার চাইলে কিন্তু আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন 01841904904 এই নাম্বারটিতে। সো আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি জানাবো। অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সম্পর্কের যত্ন নেবেন, কারণ যত্নে অনেক কিছু থেকে যায়। ট্রাস্ট মি অর নট, অযত্নে অনেক দামি মূল্যবান জিনিসও নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়, রং জ্বলে যায়, মরিচা ধরে। কিন্তু যখন খুব মরিচা ধরা একটা জিনিসকে আপনি যত্ন করবেন, এটা অনেক 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 বছর আসলে রয়ে যায়। তাই যত্নে অনেক কিছু থেকে যায়। নারী আসলে কোথায় আটকায়? নারী আসলে যত্নে আটকায়। এই বিষয়টা যত দ্রুত আসলে মানুষ বুঝে যায় বা যেতে পারে, ততই আসলে লাভ। যাই হোক, এটা আরো একটা আমি যেহেতু একজন নারী, সেই পার্সপেক্টিভেই আসলে বলা। ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী এপিসোডে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভরাত্রি।